আপনাদের মিড টার্ম যে পরীক্ষাটা হবে এটাতে এটা থাকতে হবে, এটা মাস্ট। আর হচ্ছে ফাইনাল এক্সাম আপনাদের আরেকটা হবে, ফাইনাল এক্সামে কিন্তু পাস করতে হবে। ফাইনাল এক্সামে যদি ফেল করেন তাহলে কিন্তু সার্টিফিকেট প্রদান করা হবে না। এবং আরেকটা রুলস, সার্টিফিকেট পাওয়ার জন্য যে রুলস গুলো বলেছিলাম, আপনার ফাইনাল এক্সামে অ্যাটেন্ড করতে হবে, 18টা প্রজেক্ট এটা কমপ্লিট করতে হবে, ম্যাক্সিমাম ক্লাস অ্যাটেন্ড থাকতে হবে, এন্ড হচ্ছে ইনকাম করতেই হবে। ইনকাম যারা করবে না তাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে না। সো ইনকাম দেখাইতে হবে, সেটা হয় জব হয় হচ্ছে যে অনলাইন মার্কেট প্লেস থেকে, সেটা হোক লোকাল বিজনেস, যেটাই হোক না কেন, বাট আপনাকে ইনকাম দেখাইতে হবে, এটা হচ্ছে মাস্ট। ইনকাম দেখান যায় ম্যাম, কিন্তু ওই যে আদার্স কিছু দিতে পারি কিনা জানি না। না না, ইনকাম তো না, আপনার কোর্সের থ্রুতে ইনকাম দেখাতে হবে যে এই কোর্স করার মাধ্যমে আপনি ইনকাম করছেন। ইনকাম তো এটা যে কেউ করতে পারে। বিকাশে 20 টাকা রিচার্জ করলে 20 টাকা ফ্রি, তাই না? এটা তো এক ধরনের ইনকাম, তো এটা তো হবে না। তো এই কোর্সের থ্রু থেকে ইনকাম করতে হবে আপনাকে। এই কোর্সটা করার পরে কোর্সের মাধ্যমে ম্যাম ফার্স্টে জানি কি বলেন, কয়টা প্রজেক্ট প্রজেক্ট বলতে কি হোমওয়ার্কের কথা বলছেন, যে হোমওয়ার্ক সাবমিট থাকতে হবে? আপনাদের 18টা প্রজেক্টের নাম কিন্তু গ্রুপে পোস্ট করে দেওয়া হয়েছে। জি ম্যাম। ওই 18টা প্রজেক্ট আপনাদেরকে একটা ওয়ার্ড ফাইলের মধ্যে রাখতে হবে, সেটাকে পিডিএফ করে এটা গ্রুপে সাবমিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার পুরান সবগুলা হয়ে গেছে, আল্লাহ জানে। ম্যাম বলেন। ফাইনাল একদম কবে হবে? ফাইনাল এক্সাম আপনাদের সোশ্যাল মিডিয়া ক্লাস শেষ হওয়ার পরে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাসের টপিকটা আজকে খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই দরকারি। আজকে যে টপিকটা আপনাদেরকে আমি দেখাবো, সো এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা ছাড়া বলতে গেলে একটা সাইট অচল, ঠিক আছে? তো এটা ছাড়া আপনি কোনোভাবেই সাইট থেকে ইনকাম করতে পারবেন না বলতে গেলে। তো বুঝতেই পারতেছেন যে কতটা ইম্পর্টেন্ট, যে একটা সাইট নিয়ে যদি আপনি ইনকাম করতে চান, তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, সার্চ ইঞ্জিনে আপনার সাইটটাকে ইন্ডেক্স করতে হবে, তাই না? তো সার্চ ইঞ্জিনে যদি আপনার সাইটে ইন্ডেক্স না নেয়, তাহলে কিন্তু গুগল তার সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটা তার সার্চ রেজাল্টে শো করবে না। আর শো না করালে অডিয়েন্সরা দেখতেও পাবে না। তো যদি দেখতে না পারে তাহলে কি আপনার ইনকামও হবে না। তো আপনার ইনকামটা করার জন্য কি করতে হবে? আপনার ওয়েবসাইটটা গুগলে কি ইন্ডেক্স দিতে হবে, গুগলে ইন্ডেক্স করাইতে হবে। আর এর জন্যই আপনার ওয়েবসাইটে সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার। কেননা এই সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে কি করব, আমরা আমাদের ওয়েবসাইটটাকে গুগলে ইন্ডেক্স দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাইতে পারবো। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা হবে আমাদের গুগল সার্চ কনসোল, যেটার একটা প্রিভিয়াস নাম ছিল ওয়েব মাস্টার টুল। এর প্রিভিয়াস নাম কি ছিল? ওয়েব মাস্টার টুল, ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা স্ক্রিন শেয়ার দিয়ে আমাদের ক্লাস শুরু করে দিব। আগে একটু ফাইলটা বের করে নিই। ওকে, নাও সাইটটাও তো লগ ইন করতে হবে, একটা মিনিট একটু টাইম চেয়ে নিচ্ছি আমি, আমাদের সাইটটাও তো লগ ইন করতে হবে। সাইটটা আমি লগ ইন করে নিই। হ্যাঁ, ম্যাম এক্সাম তো অনলাইনে হবে, রাইট? আপনাদের এক্সাম? জি। জি, আপনাদের এক্সামটা অনলাইনই হবে। জি। এক্সাম পেপার দিয়ে আমি আপনাদেরকে বলে দিব যে কিভাবে এক্সাম দিতে হবে না দিতে হবে, সব ডিটেলস। ওকে ম্যাম। টেনশন নিয়ে না, এত কঠিন কিছুই থাকবে না, ঠিক আছে? সো জি ম্যাম। ইজি থাকবে, জাস্ট হচ্ছে যে আপনারা অ্যাটেন্ড করেন তাহলেই হবে, পারবেন। ওকে ম্যাম। তারেক স্যারের তো পছন্দের টপিক চলে আসতেছে। তারেক স্যার,
জি দিদি। আপনার পছন্দের টপিকটা চলে আসতেছে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে কথা? ইয়ারফোনের কি অবস্থা? জি দিদি শুনতে পাচ্ছেন? বলতেছি আপনার পছন্দের টপিকটা চলে আসতেছে। জি জি দিদি। আচ্ছা। পছন্দের টপিকে ক্লাস করবেন ঠিক আছে, বাট যে প্রজেক্ট গুলো আছে ইসিওর প্রজেক্টটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, আমি আমার সাইটেও লগইন করে নিয়েছি। সো এখন আমরা চলে যাব গুগল সার্চ কনসোলে। ঠিক আছে? সো আমি এখন লিখি আমার ব্রাউজারে এসে আমি এখানে লিখব গুগল সার্চ কনসোল। দেন আমি এন্টার দিব। দেওয়ার পর এই যে গুগল সার্চ কনসোল search.google.com সার্চ কনসোলে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখানে স্টার্ট নাওতে ক্লিক করব। ঠিক আছে? স্টার্ট নাওতে ক্লিক করার পর আমরা আমাদের অলরেডি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছে। বাট আমরা একটু জিমেইলটা চেঞ্জ করে নিই। হ্যাঁ? জিমেইলটা চেঞ্জ করে নিই। দেন ওকে, ফাইন। সো আমরা এখন কি করব? এখানে আপনাদের ড্যাশবোর্ডটা দেখাবে হচ্ছে এইরকম। সার্চ কনসোলে ক্লিক করার পর আপনাদের ড্যাশবোর্ডটা আসবে হচ্ছে, ইন্টারফেসটা আসবে এইরকম। যেহেতু আমার আগে থেকে অনেকগুলো আ প্রপার্টি এড করা আছে। ঠিক আছে? অনেকগুলো প্রপার্টি আমার এড করা আছে, যার জন্য এরকমটা দেখাচ্ছে। ক্লিয়ার? বাট আপনাদের সাইটটা কি নতুন থাকবে এবং আপনাদের জিমেইলটাও কি নতুন থাকবে। সেটা থেকে অন্য প্রপার্টি যদি আগে এড না করা হয়ে থাকে, সো আপনাদেরটা দেখাবে প্রথমে এই ইন্টারফেসটা। এখানে ২ টা ইন্টারফেস আছে। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা। সো এই ইন্টারফেসের কাজ কি? ইন্টারফেসের কাজ লাইক google.com। ঠিক আছে? শুধুমাত্র google.com কে যদি আপনি এখানে দেন, তাহলে সে কি করবে? search.google.com, তারপর analytics.google.com, marketing.google.com, যত সাবডোমেইন আছে সবগুলাকে সে এখানে কাউন্ট করে নিয়ে নিবে। ঠিক আছে? সমস্ত সে কাউন্ট করে নিয়ে নিবে। ধরেন কিছু ওয়েবসাইট আপনার HTTP তে আছে, কিছু HTTPS এ আছে। সব সে ইন্ডিভিজুয়াল কাউন্ট করে নিবে। ইচ অ্যান্ড এভরি। কিন্তু এখানে URL প্রিফিক্স এর কাজ কি? URL প্রিফিক্স হচ্ছে ধরেন আপনি search.google.com কে ইন্ডেক্স করতে চাচ্ছেন। শুধুমাত্র এই URL টাকে দিবেন, শুধুমাত্র সে এই ওয়েবসাইট থেকে নিবে। তখন কিন্তু সে analytics.google.com কে নিবে না। তখন কিন্তু সে google.com কে নিবে না। সে শুধুমাত্র search.google.com কে নিবে। এই হচ্ছে এই ২ টার মাঝে ডিফারেন্ট। সো আমরা তাহলে এখন কোনটা নিব? URL prefix. প্রিফিক্স। ওকে, সো আমি আমার এই যে অ্যামাজন ব্লগ, আমি দেখি তো এটা কি আগে প্রপার্টিটা এড করা হয়েছে কিনা। অ্যামাজন ব্লগ প্রপার্টি এড করা হয়েছে। সো আমি প্রপার্টিটা রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে? প্রপার্টিটা আমি রিমুভ করে দিচ্ছি। জেনারেল না, এটা হবে জেনারেল থাকবে। এই যে ওয়েব মাস্টার টুল, এখানে কোডটা বসানো হচ্ছে, সেটাকে আমি তুলে দিই। ওকে, ম্যাম এটা দেখাচ্ছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আজকে আমি আরো বিস্তারভাবে অনেক কিছু দেখাবো। জাস্ট আমরা একটা কোডের মাধ্যমে দেখাইছিলাম, কিন্তু আমাদের এখানে আরো অনেক টপিক আছে। ঠিক আছে? তো আমরা সবকিছু আজকে দেখবো, কিন্তু তার আগে আমাদেরকে যেটা করতে হবে, এটাকে রিমুভ করে নিই আগে। ওকে, প্রপার্টি কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে, দেখছেন? তো এখন আমরা অ্যাড প্রপার্টিতে ক্লিক করি। দেন আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে না, এটাকে আমরা কপি করব। কপি করে আমরা এইখানে বসিয়ে দিব। দেন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করার পর ওনারশিপ ভেরিফাই দেখাচ্ছে। তাও তো এটা চেঞ্জ হয় নাই। এটা মনে হয় কিছুদিন থাকবে। আচ্ছা, গো টু প্রপার্টিতে ক্লিক করি।
আচ্ছা, সো ভালো হইতো ওইভাবে দেখাইলে। ঠিক আছে, সো আমাদের কি এখানে দেখেন তো কতগুলো অপশন আছে, 1টা 2টা 3টা 4টা, তাই না? এখানে কি 4টা অপশন আছে প্রপার্টি সেটিং এ। সো আমরা যদি ওনারশিপ ভেরিফাই দেখি, ওনারশিপ ভেরিফাই দেখেন তো কয়টা আছে অপশন? 1টা, যেটা আমরা ভেরিফাই করেছি HTML ট্যাগ দ্বারা। 2টা 3টা 4টা 5টা, 5টা ওয়ে আছে। এখন ধরেন আমরা শিখছিলাম কোন ওয়েতে? ইউজড প্লাগইন দ্বারা, তাই না? প্রথমটা শিখেছিলাম। তো প্রথমটা আমি আর এখন দেখাচ্ছি না, কেননা অলরেডি এটা সেট হয়ে গেছে। ঠিক আছে, এটা অলরেডি ওনারশিপ ভেরিফাইড হয়ে গেছে। তো প্রথমটা তো আমরা সবাই অ্যাড করতে পারবো, পারবো না সবাই? তো কোনো কারণে আপনি আপনার ওয়েবসাইট থেকে ইউজ এসইও এই প্লাগইনটাকে রিমুভ করে দিলেন। তো যখন আপনি এটা রিমুভ করে দিবেন তখন তো এই কোডটাও চলে যাবে। আর এই কোডটা যখন চলে যাবে তখন তো এই ওনারশিপটাও কিন্তু চলে যাবে। তো এটা কিন্তু তখন আপনার এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? তো তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা গুগলের সার্চ ইঞ্জিনে কিন্তু আর শো করাবে না। আপনার সাইটে কিন্তু সার্চ ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সো একটা বইতে যদি আমরা করি তাহলে কি অনেক ধরনের কমপ্লিকেশনস হতে পারে না? তো এর জন্য আমরা আরো বিভিন্ন ওয়েতে কি করব, আমরা শিখবো যে কিভাবে আমাদের সাইটের সাথে আমরা এটা লিংক করাতে পারি। সো আমরা তো ট্যাগের মাধ্যমে শিখেছিলাম, ট্যাগটাকে কপি করে এইখানে আমরা এনে পেস্ট করব, দেন আমরা সেভ দিব, আর এখানে আমরা হচ্ছে ভেরিফাইতে ক্লিক করব, দেন ভেরিফাই সাকসেসফুল দেখাবে। একটা প্রসেস ছিল, বাট HTML ফাইল দ্বারাও কিন্তু ভেরিফাই করা যায়। HTML ফাইল দ্বারা আমরা কিভাবে ভেরিফাই করব? এই ফাইল থেকে আমরা কি করব, ডাউনলোড করে নিব। ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে, এটাকে কিন্তু রিনেম করা যাবে না। আমি আপনাদেরকে সবসময় বলি যে রিনেম করতে হবে, রিনেম করতে হবে, বাট এই ফাইলটা কিন্তু রিনেম করা যাবে না। এই ফাইলটা যেমন আছে তেমনই থাকবে, এই ফাইলটাকে কোনোভাবে রিনেম করা যাবে না। তো এই ফাইলটা কি করব, আমি ক্লায়েন্টকে পাঠিয়ে দিব। ক্লায়েন্টকে পাঠিয়ে দিয়া আমি ক্লায়েন্টকে বলবো যে আপনি আপনার ডেভেলপারকে দিয়ে রুট সেকশনে এইটাকে আপলোড করিয়ে নেন। সে যদি তার রুট সেকশনে এই ফাইলটাকে আপলোড করায় তাহলে আমাদের ওনারশিপ ভেরিফাইড এখানে যদি আমরা ক্লিক করি তখন ভেরিফাইড হয়ে যাবে। আর যদি নিজেদের ওয়েবসাইট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি আপনার সেই প্যানেলে যাবেন, যাওয়ার পর ফাইল ম্যানেজার থেকে রুট ফোল্ডারে যাবেন। ঠিক আছে, রুট ফোল্ডারে আসার পর এটাকে আপনি আপলোড করবেন, আপলোড করে ওখানে আপনি সেভ করবেন এবং এখানে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন, তাহলে এই HTML ফাইলটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, এরপরের যেটা আছে গুগল অ্যানালাইটিক্স। তো গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে কিভাবে ভেরিফাই করা যায়? গুগল অ্যানালাইটিক্স এ আপনি অ্যাকাউন্ট খোলার পর একটা ট্যাগ দেয়, যেটার নাম হচ্ছে জি ট্যাগ। একটা ট্যাগ দেয় যেটার নাম হচ্ছে জি ট্যাগ। এই ট্যাগটা আপনার কি করতে হয়, আপনার ওয়েবসাইটে আসার পরে হেডিং সেকশনে, ঠিক আছে, হেডিং সেকশনে আপনার কোডটাকে পেস্ট করতে হয়, পেস্ট করে সেভ করতে হয়। তো যখন আপনি গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে, তখন অটোমেটিক্যালি হচ্ছে সার্চ কনসোল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এই জি ট্যাগ দ্বারা। এটাই বুঝাইছে যে আপনি গুগল অ্যানালিটিক্স দিয়েও করতে পারেন। এর পরের অপশনটা কি আছে? এর পরের অপশনটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এরপর অপশনটা কি আছে? গুগল ট্যাগ ম্যানেজার। সো গুগল ট্যাগ ম্যানেজার দ্বারা আপনারা কিভাবে করবেন? গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করার জন্য আপনাকে আগে চলে যেতে হবে গুগল ট্যাগ ম্যানেজারে। সো আমরা যদি একটু গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই, গুগল ট্যাগ ম্যানেজারে আসার পর, আচ্ছা এখানে ট্যাগ ম্যানেজার কন্টেইনার লিখলে হবে না, গুগল ট্যাগ ম্যানেজার, এই যে ট্যাগ ম্যানেজার চলে আসছে। এখানে আসার পর আমাদেরকে দেখতে হবে যে আমাদের জিমেইলটা কি অ্যাক্টিভ করা আছে কিনা, আমাদের জিমেইলটাকে এখানে অ্যাড করাইতে হবে। ঠিক আছে, সো জিমেইলটাকে অ্যাড করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাকাউন্ট নাই, তাই না? সো এখন আমরা কি করব, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করলে আমাকে এখানে কিছু ইনফরমেশন দিতে বলছে তারা। সো প্রথম ইনফরমেশনটা কি বলছে, আমার অ্যাকাউন্ট নেম কি হবে?
অ্যাকাউন্ট নেমটা অবশ্যই আমার ওয়েবসাইটের যে নেমটা থাকবে সেটাই আমি দিয়ে দিব। ঠিক আছে? সো আমার ওয়েবসাইটের নামটা হচ্ছে AMZ ব্লগ। তারপর হচ্ছে কান্ট্রি দিতে হবে। আপনি যে কান্ট্রির সার্ভিস দিচ্ছেন, যে কান্ট্রির ওয়েবসাইট সেই কান্ট্রিটা এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে কন্টেইনার সেটআপে হচ্ছে কন্টেইনার নেম আপনার ওয়েবসাইটের নেমটা দিবেন। তো ওয়েবসাইটের যে URL টা আছে সেটাকে আপনি দিবেন। ঠিক আছে? সো ওয়েবসাইটের URL টাকে আমি কপি করে নিই। কপি করার পর আমি এখানে পেস্ট করে দিচ্ছি। নিচ্ছে না। কেন নিচ্ছে না এখানে? আমাকে শুধুমাত্র ডোমেইন নেম দিতে হবে। তাহলে নিবে। এখন কিন্তু নিয়ে নিছে। ঠিক আছে? এরপরে হচ্ছে টার্গেট প্ল্যাটফর্ম কোনটা? আমি কি ওয়েবসাইট চাচ্ছি? নাকি আমি iOS অ্যাপ চাচ্ছি? নাকি Android চাচ্ছি? নাকি AMP চাচ্ছি? নাকি সার্ভার চাচ্ছি? আমি ওয়েবসাইট চাচ্ছি। ওকে। তারপরে আমি এখানে ক্রিয়েট এ ক্লিক করব। ক্রিয়েট এ ক্লিক করার পর আমাকে সে কিছু টার্মস এন্ড কন্ডিশন দিচ্ছে। আমি এটা এগ্রি করে নিচ্ছি। এখানে আমি ইয়েস এ ক্লিক করছি। ওকে, ইয়েস এ ক্লিক করার পর আমার এখানে সে আমাকে ২ টা কোড দিছে। ২ টা কোড দিছে। একটা বলতেছে হেড পার্ট এ বসানোর জন্য, আরেকটা কি বডি পার্ট এ বসানোর জন্য। সো হেড পার্ট এরটা আমরা কপি করে নিই। কপি করলাম। ঠিক আছে? কপি করার পর আমি চলে আসতেছি সাইটে। আসার পর আমি অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব থিম এডিটর। থিম এডিটরে আসার পর এখন আমি আই আন্ডারস্ট্যান্ড এ ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমার ওয়েবসাইট যেটাতে আমি কাজ করছি এখানে অনেকগুলো ওয়েবসাইট হয়ে গেছে। সো আগে আমি ওয়েবসাইট গুলোকে ডিলিট করে দিই যেহেতু আমি বুঝতে আমার সমস্যা হচ্ছে। আপনারা চাইলে ডিলিট করতে পারেন, চাইলে আবার রাখতেও পারেন। এটা ডিপেন্ডস করে। ডিলিট করে দিই আপনাদের বোঝার সুবিধার জন্য। অনেক বেশি থিম হয়ে গেছে এটাতে। অনেক বেশি থিম হয়ে গেছে না? সব রিমুভ করে দিচ্ছি। এখন আর কয়টা আছে? ৩ টা আছে। এটাও রিমুভ করে দিচ্ছি। ওকে, এখন আমার জাস্ট একটা থিম আছে। সো এখন আমরা কি করব? এইটার থিম এডিটরে যাব। আসার পরে আমরা এখান থেকে দেখেন তো আরো কোনো থিম দেখাচ্ছে কিনা? একটাই থিম আছে। সো এটার আমরা যাব হচ্ছে থিম হেডার। থিম হেডারে আসার পর আমরা এই যে এখান থেকে হেডিং পার্টটা দেখতে পাচ্ছি। এই যে হেডিং পার্ট, ক্লোজিং হেড আর এটাকে স্টার্টিং হেড। সো ক্লোজিং হেডের এখানে আমরা একটা স্পেস দিব। বা আমরা স্টার্টিং হেডের উপরে বসাতে পারি আমাদের যেখানে ইচ্ছা। অ্যাজ দিয়ে আমি কোডটা বসালাম। ঠিক আছে? বসানোর পরে আমি কি করব? আমার আরেকটা কোড আছে। এই যে এটা। এটাকে আমি কপি করব। কপি করার পরে ঠিক সেম ভাবে আমি এটাকে কোথায় বসাবো? আমি এটাকে বসাবো বডিতে। কোথায় আছে? ওকে, দেন হচ্ছে বডি পার্ট। বডি পার্টে আমি কি করব? এই যে এই লাইনের পরে একটা স্পেস দিব। দেন আমি এখানে কোডটা বসাচ্ছি। দেন আমি এখানে আপলোড দিচ্ছি। দেখেন তো এখানে যা বলছে তাই করছি কিনা? ট্যাগ ম্যানেজার, Google Tag Manager ID use site manager will access. সো আমরা এখন ভেরিফাই তে ক্লিক করি। দেখেন আমার কিন্তু ভেরিফাই সাকসেসফুল, অর্থাৎ আমার কিন্তু ভেরিফাই তারা নিয়ে নিছে। ভেরিফাই কিন্তু হয়ে গেছে আমার। সেভাবে আমরা ট্যাগ ম্যানেজার দিয়েও কি করতে পারি? আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভেরিফাই করতে পারি। ঠিক আছে? এই ট্যাগ ম্যানেজার কোড দিয়ে অনেক কিছু করতে পারেন আপনারা। তাহলে এই ট্যাগ ম্যানেজার কোড দিয়ে পিক্সেল এড করতে পারেন। এই ট্যাগ ম্যানেজার কোড দিয়ে আপনারা Google Analytics ও আপনি এড করতে পারেন।
ঠিক আছে, অন্য কিছু লাগবে না। ওকে, এরপরে হচ্ছে ডোমেইন নেম প্রোভাইডার, যারা ডোমেইন নেম প্রোভাইড করে। ধরেন আপনি ডোমেইন নেম কিনছেন হচ্ছে নেমচিপ থেকে, ঠিক আছে। সো নেমচিপের যে সার্ভিস প্রোভাইডার আছে, তাদের যে সার্ভারটা আছে না, তাদের আমাদের যে প্রত্যেকটা আমরা যে হোস্টিং কিনি, ওরা তো একটা ব্রড হোস্টিং কিনে নিছে, যেখানে তাদের সমস্ত তথ্য তারা রাখছে, তাই না? তো সেই তথ্যে এখানে কি করতে হবে, যে আমাদের যে এই ফাইলটা আছে, আমি যদি একটু ক্লিক করি, এই যে, তো এই ওয়েবসাইটের জন্য, ঠিক আছে, এই যে কোডটা আছে, এই কোডটা কি করতে হবে, ওই সার্ভারে নিয়ে বসাইতে হবে। সার্ভার নিয়ে বসাবো কিভাবে? বসানোর জন্য নেমচিপে যারা সাপোর্টার আছে না, তাদের সাপোর্টারের সাথে আমার কথা বলতে হবে। কথা বলে আমার বলতে হবে যে আমার এই কোডটা ওই সার্ভারে নিয়ে বসাইতে হবে। বসাইলে তখন আপনি যখন এই যে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন, তখন আপনার এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। সো এই ৫টা ওয়েতেই আমরা ভেরিফাই করতে পারি। ঠিক আছে? সো আপনি যদি এখানে ৫টা না হোক, আপনি যদি মিনিমাম ৩টাতেও করে রাখেন, ৩টাতে করে লাভ কি হবে? ধরেন যে কোনো কারণে ইউএস প্লাগইনটা ডিলিট হয়ে গেল। আপনার কিন্তু কোডটা অন্য জায়গাতে আছে। তাহলে কি তখন কি আপনার এটা হচ্ছে যে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাওয়ার কোনো অপশন থাকবে না। ঠিক সেম ভাবে যদি আপনার থিম আপনি আনইনস্টল করে দেন, বা থিমের এই কোডটা যদি কোনোভাবে প্রবলেম বা কোনো একটা কিছু হয়, মুছে যায়, তখন ইউজ প্লাগইন দ্বারা যদি আপনি করে রাখেন, তাহলে তখনও কিন্তু আপনার এটা কোনো সমস্যা হচ্ছে না, এটা থেকে যাবে, তাই না? বা ২টাই কোনোভাবে ক্যান্সেল হয়ে গেল, আপনি যদি সি প্যানেলে গিয়ে আপনি কোডটা বসায় রেখে আসেন, তাহলে কি সেভ রইলো না? সো আমি আপনাদেরকে বলবো মিনিমাম ৩টা ওয়েতে আপনারা ভেরিফাই করে রাখবেন। ৫টা ওয়েতে করে রাখলে তো কোনো কথাই নেই। ক্লিয়ার? সো সার্চ কনসোল অ্যাকাউন্ট ভেরিফাই করার ৫টা অপশন ছিল। ৫টা অপশনই কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম, এবং ২টা আমি আপনাদেরকে করে দেখিয়েছি। সো এরপরে আমরা যেটা করব, ওকে, সো এরপরে আমরা, হ্যাঁ, কারো কিছু বলার আছে? ম্যাম সি প্যানেলে কিভাবে করব? সি প্যানেলে রুট ফোল্ডারের মধ্যে বসাবো। আমি বলবো সি প্যানেল একটা আপনি একজন ডেভেলপারকে দিয়ে করাবেন, কেননা আপনারা তো হচ্ছে সি প্যানেলের এক্সপার্ট না, তাই না? তো যদি কোনো মানে মিস ইউজ করে থাকেন, তখন কিন্তু ওয়েবসাইটটা ক্র্যাশ করতে পারে। তো সি প্যানেলের ক্ষেত্রে আপনি একজন ডেভেলপারকে দিয়ে বসাবেন, আমি যেটা বলবো। ওকে, আর আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, তাহলে আপনি এইচটিএমএল ট্যাগ, গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালিটিক্স, এই ৩টার মাধ্যমে করে রাখবেন, তাহলেই হবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? জি ম্যাম। ওকে, সো আমাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা প্রথমেই যে অপশনটা দেখতে পাবো, ওভারভিউ। প্রথমে যেটা দেখতে পাবো আমরা এখানে ওভারভিউ। সো ওভারভিউ পার্টে কিন্তু আমাদের কিছুই নেই, তাই না? সো ওভারভিউ পার্টে কিন্তু অনেক কিছুই থাকে। সো পার্ট গুলো যদি একটু দেখাই, আচ্ছা, এটা হচ্ছে ওয়েব কোর ভাইটাল। আচ্ছা, এটাতে নাই। আচ্ছা, আমি একটু চেঞ্জ করে অন্যটাতে দেখি আছে কিনা। হ্যাঁ, পেন্টুইন 10 DM10। সব রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এটাতে কিছু আছে, এটাতে দেখাই। ওকে, সো পারফরম্যান্স এর ক্ষেত্রে হচ্ছে যে আপনার এখানে দেখা যাবে যে টোটাল কত ক্লিক করছে, ঠিক আছে, কত ইমপ্রেশন হয়েছে, টোটাল এটার উপরে একটা গ্রাফ দেখাবে এখানে। টোটালটার উপরে এখানে একটা গ্রাফ দেখাবে, এরকম ধরেন যে এরকম ভাবে ঊর্ধ্বগতি হচ্ছে, এরকম দেখাবে, নেমে গেছে, তো এরকম হচ্ছে দেখাবে, গ্রাফ দেখাবে আপনাদেরকে। আহ
যদি এটা দিয়ে দেখাই, এই দেখেন ঠিকই গ্রাফ দেখাচ্ছে না, এরকম গ্রাফ দেখাবে। ঠিক আছে, তো আপনার পারফরমেন্সের উপর বেস করে এই একটা গ্রাফ দেখাবে। এর পরেরটা যদি আমরা দেখি পারফরমেন্স, ঠিক আছে, তো পারফরমেন্স কোনটার কিরকম হচ্ছে দেখেন, ক্লিক কয়টা পড়ছে তার উপরে বেস করে এখানে গ্রাফ দেখাচ্ছে। ক্লিক করেছে 3টা, ঠিক আছে। ইমপ্রেশন, সো ইমপ্রেশনটা কি, ক্লিক কি, এভারেজ সিটিআর কি, এভারেজ পজিশন কি, আমরা সবগুলো আগে জেনে নেই। ঠিক আছে, সো ফার্স্টে যদি আমরা ইমপ্রেশন সম্পর্কে বলি, তো ধরেন আপনি এখানে এখানে লিখে সার্চ করছেন হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজার। ধরেন যে আপনি এখানে লিখে সার্চ করছেন গুগল ট্যাগ ম্যানেজার। সার্চ করার পর এখানে কি অনেকগুলো ওয়েবসাইট আসছে না, আপনি জাস্ট এভাবে ক্রল করে গেছেন, জাস্ট এভাবে ক্রল করে গেছেন, এটাই হচ্ছে ইমপ্রেশন। এটাই কি ইমপ্রেশন। আপনি কিন্তু কোনো ক্লিকও করেন নাই, কিছু করেন নাই, আপনি জাস্ট হচ্ছে ক্রল করে গেছেন। ঠিক আছে, ইমপ্রেশন কি এখানে যে কটা সাইড আছে সবাই পাবে তাহলে ইমপ্রেশন নাকি? এই সবাই পাবে, আমি যেহেতু সবটা এভাবে ক্রল করছি, সো ফার্স্ট পেজে যারা আছে সবাই পাচ্ছে। লাইক ধরেন আমি এখানে আসার পর আমি জাস্ট এইটুকু পর্যন্ত ক্রল করছি, এরপরে আর ক্রল করি নাই, জাস্ট এইটুকু পর্যন্ত ক্রল করছি, তাহলে এই যে 6 নাম্বারে যে আছে তার কিন্তু ইমপ্রেশন কাউন্ট হবে না। বুঝতে পারছি? ধরেন আমি এই যে এইটুকু পর্যন্ত ইমপ্রেশন করছে, এটুকু পর্যন্ত দেখার পরে এইটুকু পর্যন্ত দেখার পরে আমি কি করছি, আর এটা এই যে 6 নাম্বারটা আর ভিউ করি নাই, তো তখন এটা কিন্তু ইমপ্রেশনের মধ্যে কাউন্ট হবে না। সো ইমপ্রেশন বিষয়টা কি বুঝতে পারছি, যেটা আমরা দেখবো। লাইক ধরেন যে আমরা ফেসবুকে যদি যাই, ফেসবুকে আসার পর আমি এই যে ক্রল করলাম, এইটুকু ক্রল করলাম, এই পোস্টটা পর্যন্ত শুধুমাত্র ক্রল করলাম, তাহলে এই যে সিন দেখাচ্ছে কিন্তু কে কে সিন করছে এই নামটা উঠে যাবে। ঠিক আছে, পরে আপনি যদি ক্রল না করেন, এরপরে যদি আপনি আর ক্রল না করেন, তাহলে তাদের যে লিস্টটা আছে, এখানে কিন্তু এই যে সিন বাই দেখাবে না। তো ক্রলটা কি বুঝতে পারছি আমরা সবাই, ক্লিয়ার? এখন আমরা জানবো যে ক্লিক সম্পর্কে। সো ক্লিকটা কি, ধরেন আমার ক্রল করলাম, ক্রল করার পর আমার এটা ভালো লাগলো, আমি এটাতে ক্লিক করলাম, সেভাবে 1টা 2টা করে ক্লিক কাউন্ট হয়। যতজন মানুষ সার্চ করার পর, ঠিক আছে, ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটের ভেতরে যাবে, সেটা কি ইমপ্রেশন হিসাবে কাউন্ট করা হয়। ক্লিয়ার? সো এখন যদি আমরা জানি এখানে অ্যাভারেজ সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট, ক্লিক থ্রু রেট অর্থাৎ আপনার ইমপ্রেশন কত হচ্ছে এবং ক্লিক কত পড়তেছে। ঠিক আছে, এটার উপর এভারেজ করে তারা একটা এখানে কি দিছে, একটা পার্সেন্টেজ দিয়েছে। সো পার্সেন্টটা হচ্ছে 0.1%, যেটা খুবই ব্যাড, যেটা কি খুবই ব্যাড। এখন আপনাদের কথা হতে পারে না যে এত ইমপ্রেশন হলো, বাট কিন্তু কেন ক্লিক মাত্র একটা। তো সেই ক্ষেত্রে আপনাদের ধরে নিতে হবে যে এখানে যে টাইটেল গুলা আছে, যে ডেসক্রিপশন গুলা আছে, সেগুলা তারা যে ইনফরমেশন চাচ্ছে সেগুলোর সাথে রিলেভেন্ট হচ্ছে না। অডিয়েন্স বা কাস্টমারের চাহিদা অনুযায়ী তারা যে সার্ভিসটা বা তারা যে টপিকটা নিয়ে হচ্ছে যে ইনফরমেশন প্রোভাইড করছে সেটা কি যুক্তিযুক্ত না, যার কারণে ওদের ক্লিকটা কম পড়ছে। ঠিক আছে, ওকে। সো এর পরের পার্টটা যদি দেখি আমরা, এভারেজ পজিশন। এভারেজ পজিশনটা হচ্ছে কিওয়ার্ড কে বেস করে দিচ্ছে। লাইক ধরেন আপনার কি ওয়েবসাইটে কন্টেন্ট আছে 50টা, 50টার মধ্যে 20টা হচ্ছে যে ধরেন 50 নাম্বার পজিশনে আছে, 5টা হচ্ছে যে আপনার ফার্স্ট পজিশনে আছে, তারপর আরো 5টা হচ্ছে 10 নাম্বার পজিশনে আছে। সো সবাইকে মেজার করে এখানে কি হয়েছে, এভারেজ পজিশন দিয়েছে। ক্লিয়ার? তো এটা কি আবার তারা এখানে গ্রাফ আকারে দেখাচ্ছে। আমি যদি দুইটাকে আবার ক্লিক মার্ক করে দিই, দেখেন, এই দেখেন গ্রাফ দেখাচ্ছে। ঠিক আছে, ওকে। সো আমরা এখানে যদি একটু স্ক্রল করি, সো এখানে দেখেন যে টপ কোয়েরিজ, তো কোন কোন বিষয়গুলো নিয়ে কোয়েরি আসতেছে এটাও এখানে দেখাই দিচ্ছে। কোন কোন বিষয়গুলো নিয়ে কোয়েরি আসতেছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এরপরে যদি দেখি আমরা ইউআরএল ইন্সপেকশন,
ইউআরএল ইন্সপেকশন লাইক ধরেন আপনার ওয়েবসাইটের কিছু পেজ বা কিছু পোস্ট ধরেন যে গুগল ইন্ডেক্স নেয় নাই, আপনি আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপটা গুগলে এসে সাবমিট করলেন, গুগলে কি সাবমিট করতে পারবো আমরা সবাই সাইট ম্যাপ? সবাই কি পারি? ভুলে গেছি ম্যাম, ওই যে দুইটা নিয়ে এই এসে যে কোড সাইট নিয়ে এসে ম্যাপের বসাতে এখানে হয়। আসবো, এখানে সাইট ম্যাপের এখানে আসবো, আসার পরে আমার ওয়েবসাইটে আমি কি করব, আমরা এখানে সাইট ম্যাপ লিখবো .xml লেখার পর এই যে সাইট ম্যাপটা আছে এটাকে আমরা কপি করব, কপি করার পর এখানে আমরা পেস্ট করব, এই যে সাইট ম্যাপ থেকে কিন্তু এখানে আসছি, করার পর সাইট ম্যাপের যে পার্টটুকু আছে এটাকে আগে বাকিটুকু রিমুভ করে দেবো, কেননা এই পার্টটুকু এখানে অলরেডি আছে। ঠিক আছে, দেন আমরা এখানে সাবমিটে ক্লিক করব, তাহলে কি সাবমিট হয়ে যাবে, তাহলে কি সাবমিট হয়ে যাবে, যেমনটা এই যে এখানে দেখাচ্ছে সাবমিট হয়ে গেছে। সো আপনি যদি এখানে ক্লিক করেন আপনারটাও কি সাবমিট হয়ে যাবে। ক্লিয়ার? এনিওয়ান কোনো ডাউট? ম্যাম। আচ্ছা, তো এখন আপনি এইভাবে সাবমিট করলেন, সাবমিট করার পর আপনার ওয়েবসাইটের কন্টেন্ট আছে 50টা, বাট গুগল রিড করছে 30টা, বাকি 20টা সে রিড করে নাই। সো এখন আপনি তাহলে কি করবেন? বসে থাকবেন নাকি কন্টেন্ট ফেলে দিবেন? হ্যালো। হ্যালো, হ্যালো, কথা শোনা যাচ্ছে কি? জি ম্যাম, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। নেটে কি প্রবলেম করলো কিনা? আচ্ছা, তো আচ্ছা সাইট ম্যাপ কি আমরা এভাবে দিতে পারবো বলেন তো সবাই? জি ম্যাম। পারবো ম্যাম, পারবো। আচ্ছা, তো এখন সাইট ম্যাপটা আপনি দিলেন, দেওয়ার পরে আপনি 7 দিন ওয়েট করলেন, 15 দিন ওয়েট করলেন, এখন দেখলেন যে আপনার 50টার মধ্যে 20টা আপনার ইন্ডেক্স নিয়েছে। ঠিক আছে, নেওয়ার পর বাকি হচ্ছে যে আপনার 30টা আপনার হচ্ছে যে ইন্ডেক্স নিচ্ছে না, কোনো একটা কারণে বাকি 30টা পেজ আপনার ইন্ডেক্স নিচ্ছে না। তো এখন কি তাদেরকে ইন্ডেক্স করাইতে হবে না? তাদেরকে ইন্ডেক্স করানোর জন্য এই ইউআরএল ইন্সপেকশন এই সেকশনটা। তো এই প্রত্যেকটা ইউআরএল আপনি ধরে ধরে এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর আপনি কি করবেন, আপনি এখানে হচ্ছে যে সাবমিটে ক্লিক করবেন। যদি আমি একটু দেখাই দিই, এটার জন্য দেখাই দিই, ঠিক আছে, এইটা। তো এখানে আমরা ইউআরএল ইন্সপেকশনে যাচ্ছি, যাওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটের একটা ইউআরএল কে দেই, একে ধরে নিই, এইটাকে দিচ্ছি আমরা। দেওয়ার পর এখানে আমরা দেওয়ার পর এন্টার দিব, এন্টার দিলে এখানে ইউআরএল নট প্রপার্টি আছে, এটা এখনো নেয় নাই। ঠিক আছে, সো নেয় নাই বলে হচ্ছে যে তারা এখনো কাউন্ট করতেছে না, তো যখন নিবে তখন এটা কাউন্ট হয়ে যাবে। ইউআরএল নট প্রপার্টি, ইউআরএল ইজ নট গুগল। ঠিক আছে, তারা এখনো নেয় নাই এটাকে, সো আমরা একটা রিকোয়েস্ট দিয়ে দিই নেয়ার জন্য। ঠিক আছে, তো এই যে ইন্ডেক্স রিকোয়েস্ট রিজেক্ট, কেন রিজেক্ট করছে, কেননা এটা আমাদের এখনো হচ্ছে যে তারা মাত্র আমি সাবমিট করলাম। ঠিক আছে, সো মাত্র যদি সাবমিট করা হয় তাহলে সেটা কি নিবে? নিবে না, তাদেরকে মিনিমাম আপনার 15 থেকে 20 দিন টাইম দিতে হবে। টাইম দেওয়ার পরেও যদি তারা না নেয়, সেই ক্ষেত্রে আপনি এটা করবেন। ঠিক আছে, আপনি এখানে ইউআরএলটা দিবেন, এন্টার দিবেন, দেন রিকোয়েস্ট ইন্ডেক্সে ক্লিক করবেন, দ্যাটস ইট। ক্লিক করলে তারা একটা টাইম ওয়াইজ তারা নিয়ে নিবে সেটাকে ইন্ডেক্স। এভাবে করে তাকে হচ্ছে ফোর্স করা লাগে। লাইক মা আপনাকে খাবার দিবে না, এখন আপনি কি না খেয়ে থাকবেন? তো মাকে সুন্দর করে বুঝায় শুনে বলতে হবে না, আদর করে, যে মা আমাকে খাবার দাও, আমি আর এই ভুল করবো না। ঠিক সেম ভাবেই হচ্ছে যে গুগলের ক্ষেত্রেও ঠিক সেম। সো গুগলে যখন ইন্ডেক্স নিবে না তখন গুগলকে আকুতি মিনতি করে রিকোয়েস্ট করা লাগে, আর এই রিকোয়েস্ট করার অপশনটাই হচ্ছে ইউআরএল ইন্সপেকশন। ক্লিয়ার?
ওকে, সো এরপরে আমরা তো হচ্ছে যে এখানে সাইট ম্যাপ সম্পর্কে জানলাম। দেন এরপরে যেটা আছে কভারেজ। এরপরে কি আছে? কভারেজ। কভারেজের ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা দেখবো, আমরা এখানে দেখবো হচ্ছে যে ইরর কতগুলো আছে। লাইক ধরেন আপনার ওয়েবসাইটে পেজ আছে 50টা, 50টার মধ্যে 2টা পেজে আপনি ডুপ্লিকেট কন্টেন্ট দিয়ে দিচ্ছেন, ডুপ্লিকেট কন্টেন্ট দিচ্ছেন, বা 2টা পেজের মধ্যে আপনি কোনো ইনফরমেশন দেন নাই, বা ওইটাতে ওই পেজটাতে লোডিং স্পিড অনেক মানে কম, বা সার্ভার ইস্যুস আছে। ঠিক আছে, সো এই ধরনের যে প্রবলেম গুলা, এটা হচ্ছে এই কভারেজের এই সেকশনে থাকে। এবং আমরা যদি একটু স্ক্রল করি, তো আমরা এই প্রবলেমের ডিটেইলস দেখতে পাবো, প্রবলেমে কি ডিটেইলস দেখতে পাবো। সো আমাদের এখন এই মুহূর্তে কোনো কভারেজটা নেই, কভারেজ ইস্যুস নেই। তো এর পরেরটা যদি দেখি যে ভ্যালিড উইথ ওয়ার্নিং। ধরেন আপনার 50টা পোস্টের মধ্যে একটা পোস্টের মধ্যে আপনি ইউনিক করে লিখছেন, লিখার পরে আপনি কি করছেন, আপনার মেইন কিওয়ার্ডটা যেখানে 2বার ইউজ করার কথা আপনি সেখানে 5বার ইউজ করছেন। তো গুগল আপনাকে তখন ওয়ার্নিং দিবে, সে ইন্ডেক্স নিবে, কিন্তু সে আপনাকে ওয়ার্নিং দিয়ে রাখবে যে এই পেজটাতে প্রবলেম আছে। তো এটা আপনি কিভাবে বুঝবেন? এটা আপনি এই যে এখানে ক্লিক করার পর ইউআরএল গুলো আপনাকে এখানে দিয়ে দিবে, ডিটেলসে ইউআরএল দিয়ে দিবে যে কোনগুলা সে ওয়ার্নিং এ রাখছে। ঠিক আছে, তো এর পরেরটা যদি দেখি আমি, ভ্যালিড, অর্থাৎ সে কতগুলা আপনার কন্টেন্ট সে গ্রহণ করছে, সে কতগুলো কন্টেন্ট গ্রহণ করছে, অর্থাৎ কতগুলো কন্টেন্টে তার কোনো ভুল পায় নাই, সবকিছু ঠিকঠাক আছে, সে কোনো ওয়ার্নিংও দেয় নাই। তো এটাও দেখতে পাবো নিচে, এখান থেকে দেখেন ভ্যালিড দেখাই দিচ্ছে, সাবমিট কতগুলো নিছে সে দেখাই দিচ্ছে। ঠিক আছে, তো আমাদের এই ওয়েবসাইটের জন্য ভ্যালিড কয়টা আছে? 136টা পেজ ভ্যালিড আছে। এক্সক্লুড, অর্থাৎ টোটাল কাউন্টেবল পেজের মধ্যে, অর্থাৎ টোটাল কাউন্ট করছে সে কতগুলা? 351টা, বাট তার মধ্যে সে ভ্যালিড খুঁজে পাইছে হচ্ছে 136টা, বাকিগুলা সে মানে এখনো তার গণায় নিয়ে আসে নাই। ঠিক আছে, এখনো সে গণায় নিয়ে আসে নাই। যেমন এই যে এটাকে সে এক্সক্লুড নিছে, 404 নট ফাউন্ড, সে খুঁজেই পায় নাই। একটু যদি দেখি যে এই যে 3টা ইউআরএল সে দিয়ে দিচ্ছে, কোন 3টা ইউআরএল কে খুঁজেই পায় নাই, একেবারে এক্সক্লুড করে রাখছে, যে সেটা হাউ না, নাও না, মানে সে আউট। ঠিক আছে, সো এইটা এক্সক্লুড দেখায়। সো আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি যে কোনটা। দেন হচ্ছে ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স, 0 সবগুলাই তারা ইন্ডেক্স নিছে। এরপরে যদি আমরা দেখি ঠিক সেম ভাবে আর এক্সক্লুড কি করেছে, ডুপ্লিকেট, এটা তো দেখেছি, ডুপ্লিকেট গুগল ডিফারেন্ট। ওকে, সো এখানেও দেখেন যে তারা কি ইউআরএল গুলো আমাকে দিয়ে দিছে। ঠিক আছে, ডুপ্লিকেট গুগল চোজ ডিফারেন্ট ক্যানোনিক্যাল দেন ইউজার। তো তার ক্যানোনিক্যালের যে প্রবলেমটা সেটা হচ্ছে যে সে ডুপ্লিকেট ধরতেছে, যে এগুলাতে ডুপ্লিকেট পাইছে। ঠিক আছে, তো এইভাবে আপনি এখান থেকে সমস্ত ইনফরমেশন কি করতে পারেন, কালেক্ট করতে পারবেন এই কভারেজ থেকে। এবং প্রত্যেকটা যদি আমি এখানে রাইট মার্ক দিয়ে দিই, দেখেন আমাকে কিন্তু এখানে একটা গ্রাফ দিয়ে দিছে, একটা গ্রাফ দিয়ে দিছে। ঠিক আছে, দেন এরপর হচ্ছে রিমুভাল। ধরেন আপনি এই কভারেজে একটা ওয়ার্নিং পাইছেন বা একটা ইরর পাইছেন, তো এই ইররটা কি আপনার সাইট থেকে রিমুভ করতে হবে না? তো রিমুভ আপনি কিভাবে করবেন? রিমুভ করা যায় দুইটা ওয়েতে, রিমুভ করা যায় দুইটা ওয়েতে। নাম্বার 1 ওয়ে, আপনার ওয়েবসাইট, ধরেন এই ওয়েবসাইট, এটা তো আপনার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের robots.txt ফাইলে সেটাকে ডিসঅ্যালাউ করে রাখতে হবে। ধরে নিচ্ছি আমি এই যে এইটা হচ্ছে ইউআরএল। ঠিক আছে, আপনি চাচ্ছেন সাইট ম্যাপটাকে ডিসঅ্যালাউ, হচ্ছে যে কি বলবো, সাইট ম্যাপটা বা কোনো একটা প্লাগইন সে এখানে কি করতেছে, এখানে সে হচ্ছে ওয়ার্নিং হিসেবে কাউন্ট করতেছে, বা কোনো একটা পেজ একটা প্রোফাইল সে ওয়ার্নিং হিসেবে এখানে কভারেজে শো করতেছে। বা ওয়ার্নিং হিসেবে যদি নাও বলি, ধরে নেন যে ইরর হিসেবে সে গণনা করতেছে। তো সেই ইউআরএলটা তো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করলে সে আপনাকে ইউআরএল দেখায় দিবে। এখন এই মুহূর্তে একটাও নাই,
থাকে তাহলে সে দেখাই দিবে। যদি সে ইউআরএল আপনাকে দেয়, সো এই ইউআরএলটা কি রিমুভ করে দিতে হবে না? তো রিমুভ আমরা robots.txt তে ডিসঅ্যালাউ এর পরে হচ্ছে আমরা ওই ইউআরএলটাকে দিয়ে দিব। ঠিক আছে? দিয়ে দিলে গুগল বুঝে নেবে যে ওইটা এই মুহূর্তে আমার ফোকাস দিতে হবে না। এটা সে অফ রাখছে। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এই যে এই সার্চ কনসোলের রিমুভার অপশন থেকে ওইটাকে একদম রিমুভ করে দেওয়া। ওই ইউআরএলটাকে ওই পেজের যে কন্টেন্ট যা কিছু আছে সবকিছুকে সার্চ ইঞ্জিন থেকে রিমুভ করে দেওয়া। এটাই হচ্ছে রিমুভালস অপশন। আপনি এখানে কি করবেন ইউআরএলটা দিবেন। ইট টু আর্জেন্টলি রিমুভ কন্টেন্ট গুগল কোনটা আপনি চাচ্ছেন ইউআরএলটা দিবেন এন্ড নিউ রিকোয়েস্টে সরি সো এখানে হচ্ছে যে আপনি ইউআরএলটা দিবেন। দেওয়ার পর রিমুভ দিস ইউআরএল এ ক্লিক করে দেন আপনি এখানে নেক্সট এ ক্লিক করবেন। ধরেন যে আমি এখান থেকে যদি দেই এই যে এই ইউআরএলটাকে আমি চাচ্ছি রিমুভ করতে। আচ্ছা এটা তো নিবে না। ওকে ইউআরএলটা দিচ্ছি, দেওয়ার পর রিমুভ দিস ইউআরএল এ ক্লিক করার পর আমি নেক্সট এ ক্লিক করছি। ওকে দেন সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব। আমার এই সাবমিটটা তারা নিয়ে নিছে অলরেডি। তারা একটু টাইম নিবে কিন্তু এটা আজকে করছেন বলে যে আজকেই তারা এটাকে নিয়ে নিবে তা কিন্তু না, তাদের কিন্তু টাইম লাগবে। ঠিক আছে? তারা তাদের টাইমের মধ্যে পরে এটাকে তারা রিমুভ করে দিবে। তখন আপনার এই কভারেজের ইস্যুস আর থাকবে না। ঠিক আছে? কভারেজের যে ইস্যুসটা আমি আপনাদেরকে দেখাইলাম না, কভারেজের এই ইস্যুটা তখন থাকবে না। ক্লিয়ার? এরপরের যে পার্টটা সেটা হচ্ছে কি পেজ এক্সপিরিয়েন্স। একটা মিনিট। সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি পেজ এক্সপিরিয়েন্স। এখানে যেহেতু কোনো ডাটাই নেই, আমি যদি এখান থেকে দেখাই পেজ এক্সপিরিয়েন্স ডাটা নেই। ওকে পেজ ডাটা। তো পেজ এক্সপিরিয়েন্সে যখন আমি ক্লিক করব তখন আমি এখানে এই অপশনগুলো দেখতে পাবো। ঠিক আছে? এই অপশনগুলো আমি তখন এখান থেকে দেখতে পাবো। সো প্রথম অপশনটা যদি দেখি কোর ওয়েব ভাইটালস, এটা কি কে বলতে পারবে কোর ওয়েব ভাইটালস? গুগলের 10 নম্বর আপডেট। 10 নাম্বার আপডেট, থ্যাংক ইউ। সো 10 নাম্বার আপডেটের ক্ষেত্রে হচ্ছে ফিলিং ইউআরএল অর্থাৎ তার টোটাল ওয়েব মানে ইউআরএল কয়টা আছে সেটা দেখাচ্ছে। তারপর হচ্ছে মোবাইল ইউজেবিলিটি কয়টা আছে সেটা দেখাচ্ছে। এইচটিটিপি ঠিক আছে কিনা সেটা দেখাচ্ছে এবং সিকিউরিটি ইস্যুস আছে কিনা সেটাও সে দেখাচ্ছে। ঠিক আছে? সো মোবাইল ইউজাবল এটাতে হচ্ছে যখন আমরা ক্লিক করব তখন দেখায় দিবে যে কতগুলা আমার মোবাইল ফ্রেন্ডলি না, বা কতগুলাতে আমার প্রবলেম আছে। তো সেটাতে আমি যাব, গিয়ে আমি কি করব আমি ম্যানুয়ালি চেক করে দেখব যে ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে ওগুলোর জন্য আমি ঠিক করার জন্য আমি এএমপি একটা প্লাগইন ইউজ করব। এএমপি কি করবে একটা প্লাগইন ইউজ করব, সেটা আমার মোবাইল ফ্রেন্ডলি করে দিবে। ঠিক আছে? সো কোর ওয়েব ভাইটালস এ আমরা যদি এখানে ক্লিক করি আমরা এখান থেকে আরো কিছু অপশন দেখতে পাবো যে কোনটাতে আমার বাউন্স রেট বেশি আছে। ঠিক আছে? সো কোনটাতে হচ্ছে যে আমার মোবাইল ফ্রেন্ডলি না এন্ড কোনটাতে হচ্ছে যে আমার ওয়েবসাইটের হচ্ছে বাউন্স রেট বেশি বলেছি আর বলেছি হচ্ছে যে মোবাইল ফ্রেন্ডলি না, লোডিং স্পিড বেশি। ঠিক আছে? লোডিং স্পিডটা তারা 4 সেকেন্ড না নিয়ে তারা হচ্ছে যে 1 মিনিট 1.5 মিনিট এরকম নিচ্ছে। সো এই বিষয়গুলা বা এই ইউআরএল গুলা তখন আপনি এখান থেকে পেয়ে যাবেন। পাওয়ার পরে আপনি ওইগুলো নিয়ে কাজ করবেন। কাজ করলে তখন আপনার এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ওকে সো এটাই ছিল হচ্ছে পেজ এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে। এর পরের যে পার্টটা আছে সেটা কি যদি দেখি আমরা কোর ওয়েব ভাইটাল এর জন্য ওইখানে যে পার্টটা রাখছে এখানে এই পার্টটাই তারা আবার রাখছে। ঠিক আছে? আচ্ছা দেখি আমাদের এখানে আছে কিনা ডাটা দেখায় কিনা। তবে একটা শর্ত আছে সেটা কি 30 দিনের আগে এই ডাটা আপনি দেখার পারমিশন পাবেন না। সরি 30 দিন না 90 ডেজ অর্থাৎ 3 মাস। ঠিক আছে? 3 মাসের আগে আপনি ডাটা দেখার সুযোগ পাবেন না। আর এই অ্যাকাউন্টটা এখনো 3 মাস হয় নাই। সো এখানেও আপনার ডেস্কটপের জন্য কি প্রবলেম
তারপর মোবাইলের জন্য কি প্রবলেম, কোন ইউআর গুলোতে প্রবলেম, সমস্ত ডিটেল এখানে আপনি পেয়ে যাবেন। ওয়েভ কোর ভাইটালের নতুন আপডেট। তো এরকম আরো নতুন নতুন আপডেট আপনি এখান থেকে পাবেন, তারা এখানে অ্যাড করে দিবে, এখান থেকে আপনি ইজিলি দেখে নিতে পারবেন। ঠিক আছে? এরপরের পার্ট কোথায়? মোবাইল ইউজাবিলিটি। তো এই এক্সপেরিয়েন্স এটাকে আবার ভাগ করে তারা আরেকটা পার্ট করছে কি মোবাইল ইউজাবিলিটি। ঠিক আছে? সো মোবাইল ইউজাবিলিটির ক্ষেত্রেও ঠিক সেম, মোবাইলের ক্ষেত্রে কোনটা কি ওয়ার্নিং ধরতেছে, কোনটা কি ধরতেছে না ধরতেছে আপনাকে চেক করতে হবে। এখানে কি করতে হবে? চেক করতে হবে। সো এখানে দেখা যাচ্ছে 0 আছে। এক্সকিউজ মি 0 ম্যাম। হিসাবে সে কাউন্ট করে নাই। ভ্যালিড কয়টা আছে? ভ্যালিড সে ইউজাবিলিটির ক্ষেত্রেও সে এখানে 0 ধরছে। ঠিক আছে? সে এখানে কাউন্ট করে নাই। হ্যালো ম্যাম, হ্যাঁ বলেন। আমার একটু প্রেজেন্টটা দিয়ে দিবেন, আর একটু লিভ নিতে হবে। বুঝি নাই। প্রেজেন্টটা দিয়ে দিবেন, আমার একটু কোনো লিভ নিতে হবে। ইমার্জেন্সি প্রবলেম আছে? না ম্যাম, আমার 5 তারিখ থেকে এক্সাম তো, এইচএসসি আর কি। আচ্ছা ঠিক আছে। সাজিদ হোসেন, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। দেন এর পরের পার্টটা হচ্ছে সিকিউরিটি এন্ড ম্যানুয়াল অ্যাকশন। সিকিউরিটি এন্ড ম্যানুয়াল অ্যাকশন আমাদের একটু চাই, গিয়ে বলে দিই জাস্ট যে আপনার যদি কোনো সিকিউরিটি প্রবলেম থাকে, লাইক কোনোটাতে এইচটিটিপি আছে, কোনোটাতে এইচটিটিপিএস আছে, যেগুলো এইচটিটিপি আছে সেগুলো কি আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতি না? সো যেগুলো ক্ষতি সেগুলো হচ্ছে সিকিউরিটি ইস্যুস। তো সিকিউরিটি যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু হ্যাকাররা ইজিলি আপনার যে কোনো কন্টেন্ট, যে কোনো কিছু হ্যাক করে ফেলতে পারবে। ওকে, সো এইটা থেকে নিজের সাইটকে রক্ষা করার জন্য হচ্ছে এখানে ম্যানেজ কোথায় আছে যেন ইউজাবিলিটি, এটা চলে আসছে। সো এটা আপনার সাইটকে হেল্প করবে যেন এই ধরনের কোনো প্রবলেমে আপনার পড়তে না হয় আপনার সাইটকে নিয়ে। ক্লিয়ার? ওকে। দেন এরপরে এএমপি। এএমপি তো আমরা সবাই চিনি। এএমপি কি? এএমপি এর ফুল মিনিং কি? এএমপি এর ফুল মিনিং কি? কেউ বলতে পারবো না? তাহলে কি হবে বলেন তো, কেউ যদি বলতে না পারি? ভুলে গেছি। অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ। ঠিক আছে? যে এটা একটা প্লাগইন যে আমার ওয়েবসাইটের জন্য, বা যে ওয়েবসাইট গুলো আমার মোবাইল ফ্রেন্ডলি না তাদের জন্য সে কি করবে, একটা নতুন একটা মোবাইল ভার্সন ক্রিয়েট করে দিবে যেটা মোবাইল ফ্রেন্ডলি না। ওকে, আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না কেটে কেটে যাচ্ছে? ম্যাম ক্লিয়ার আসতেছে। আপনাদের অনেক কথা আমার কাছে কেটে কেটে আসতেছে। আমি জানি না আপনাদের এটা প্রবলেম না আমার এটা প্রবলেম, বুঝতে পারতেছি না। ওকে, সো এএমপি এর ক্ষেত্রে হচ্ছে যেগুলা মোবাইল ফ্রেন্ডলি না, যে থিম গুলা মোবাইল ফ্রেন্ডলি না বা যে পেজ গুলো মোবাইল ফ্রেন্ডলি না, ওইগুলাকে মোবাইল ফ্রেন্ডলি করার জন্য হচ্ছে যে আপনি যে লিঙ্ক গুলা আছে এখান থেকে পেয়ে যাবেন। তো তখন আপনি আপনার ওয়েবসাইটে কি মোবাইল ফ্রেন্ডলি করার জন্য এএমপি একটা প্লাগইন ইনস্টল করবেন, করলে ওইগুলা মোবাইল ফ্রেন্ডলি হয়ে যাবে। ক্লিয়ার? তো এর জন্য আমাদের এএমপি প্লাগইনটা দরকার। আর বর্তমান যুগে ম্যাক্সিমাম যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো সবগুলোই মোবাইল ফ্রেন্ডলি, প্রবলেমটা বিশেষত হয় না। যদিও হয়ে থাকে সো আপনি এখান থেকে পেয়ে যাবেন এএমপির এখান থেকে। ওকে, সো এরপরে হচ্ছে যে ব্রেড ক্রাম্বস। সো কোন কোন গুলোতে ব্রেড ক্রাম্বস আছে এটা কিন্তু সবগুলোতে পাবেন না, আপনারা নতুন সাইট ক্রিয়েট করলে কিন্তু এটা পাবেন না। ঠিক আছে? নতুন সাইটের ক্ষেত্রে কিন্তু পাবেন না। যেমন দেখেন এটাতে যদি দেখাই, এটাতে আমি ব্রেড ক্রাম্বস পাবেন না। সিকিউরিটি এন্ড ইস্যুস, ব্রেড ক্রাম্বস কি আছে? নাই। সাইট যখন পুরাতন হবে আপনার সেটা যখন ব্রেড ক্রাম্বস ইউজ করবেন তখন এটা পাবেন। ঠিক আছে? সো ব্রেড ক্রাম্বস আমরা সবাই চিনি। সো ওইটাতে যদি কোনো প্রবলেম থাকে এখানে শো করবে, এররে শো করবে। যদি কোনো না থাকে কোনো প্রবলেম তাহলে এখানে আর শো সেটা করবে না। সাইট লিংক সার্চ বক্স এটা আমাদের লাগবে না। দেন ম্যানুয়াল অ্যাকশন দরকার নেই। ম্যানুয়াল হচ্ছে যে এরপরে হচ্ছে সিকিউরিটি ইস্যুস তো বললামই, যেটাতে প্রবলেম সেটা হচ্ছে যে আপনি এখান থেকে ইউআরএল পেয়ে যাবেন। দেন এখানে একটা পার্ট মিসিং আছে, সেটা হচ্ছে যে লিংকের যে পার্টটা আছে, এখানে টোটাল কোনো ডাটা এখানে দেখা যাচ্ছে না, বাট আমরা এইটুকু দেখতে পাচ্ছি যে এখানে কোন কোন ডাটা আপনাকে দিবে, তাই না?
এখানে কি এক্সটার্নাল লিংকের ডাটা সে আপনাকে দিবে, ইন্টারনাল লিংকের টোটাল ডাটা আপনাকে সে দিবে, তারপর কি টপ লিংক সাইটের ডাটাটা আপনাকে দিচ্ছে সে, এন্ড আর কি দিচ্ছে, আর হচ্ছে টপ লিংক টেক্সট ডাটা, অর্থাৎ কোনটা দিয়ে আপনার সব থেকে বেশি আপনি লিংক করছেন সব ডাটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এক্সটার্নাল লিংক অর্থাৎ আপনাদেরকে বলা হয়েছিল যে আপনাদের যে ব্রোকেন লিংক গুলো আছে বা যেগুলো ইররিলেভেন্ট লিংক আছে সেগুলোকে রিমুভ করতে হবে, সেগুলো রাখা যাবে না, গুগল পছন্দ করে না, তাই না? সেটা আপনি কোথা থেকে পাবেন? আপনি তখন এই যে এখান থেকে পাবেন, এক্সটার্নাল লিংক থেকে আপনি যে লিংক গুলো পাচ্ছেন, লিংক ইউআরএল, সেখান থেকে আপনি এগুলো চেক করে নেবেন। যদি আমি একটু দেখাই, এই যে দেখেন এভাবে আপনাদেরকে কি করবে, লিংক প্রোভাইড করবে সবগুলা। এটা কিন্তু সার্চ কনসোল আপনাদেরকে ফ্রিতেই প্রোভাইড করছে, আপনাদের 1 টাকাও দিতে হবে না। দেখেন ইন্টারনাল লিংকের ক্ষেত্রেও কিন্তু সে লিংক গুলো প্রোভাইড করে দিচ্ছে, এক্সটার্নাল লিংকের ক্ষেত্রে প্রোভাইড করেছে, এবং টপ লিংক সাইট কোনগুলো আছে সেটা আপনাকে দিয়েছে, সব লিস্ট সে আপনাকে দিয়ে দিবে। আপনি মোডে ক্লিক করলে সব দেখতে পাবেন, এবং এই পেজে আপনি কতগুলা লিংক করছেন তাও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, টোটাল ইনফরমেশন সে আপনাকে এখানে দিয়ে দিচ্ছে লিংক থেকে। তো এরপরের পার্ট আর কি আছে, ওকে সেটিং এ তো আমি আপনাদেরকে দেখাইলামই। সেটিং এ হচ্ছে যে ওনারশিপ ভেরিফাই, ঠিক আছে, করাটা। আর একটা হচ্ছে যে আপনি যদি চান এই প্রপার্টি এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন, ঠিক আছে। এই পার্ট গুলা এখান থেকে, আরেকটা পার্ট আছে মেজর পার্ট, সেটা দেখাই দিই। ওকে, তো সেটিং এরই আরেকটা পার্ট আছে কি ইউজার এন্ড পারমিশন। তো পারমিশনে আমরা যদি চাই, লাইক ধরেন এটা আপনার ওয়েবসাইট, আপনি তো ওনার, এখন আপনি চাচ্ছেন অন্য কাউকে দিয়ে আপনি আপনার সাইটের এসইও কাজ করাবেন, এখন তারে কি সার্চ কনসোলের অ্যাক্সেস দিতে হবে না? এখন তাকে আপনি অ্যাক্সেস কিভাবে দিবেন? অ্যাক্সেস দেওয়ার জন্য আপনি সেটিং থেকে চলে যাবেন ইউজার এন্ড পারমিশনে, আসার পরে আপনি অ্যাড ইউজারে ক্লিক করবেন, অ্যাড ইউজারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে জিমেলটা আপনি যাকে অ্যাড করতে চাচ্ছেন তার জিমেলটা এখানে দিবেন। কেস আমি এখন চাচ্ছি একে অ্যাড করতে, একে আমি কি পারমিশন দিব? আমি কি রেস্ট্রিক্টেড কোনো পারমিশন দিব, নাকি আমি এখানে ফুল তাকে পারমিশন দিতে যাচ্ছি? তো ফুল পারমিশন দিলে সে এটা এডিট করতে পারবে, সে সবকিছু করতে পারবে। আর যদি রেস্ট্রিক্টেড দেই তাহলে হচ্ছে এটা ডিপেন্ডস করে যে কোনটা কোনটা আমি তাকে দিব। আমি তাকে ফুল দিচ্ছি, দেওয়ার পর আমি এখানে অ্যাডে ক্লিক করব। ক্লিক করলে সে যখন এটাকে অ্যাড করবে তখন এটা কি রান হয়ে যাবে, ঠিক আছে, তখন সে আমার ফুল অ্যাক্সেস এটা পেয়ে যাবে। তখন সে যা ইচ্ছা এখানে এডিট করতে পারবে, সবকিছু অ্যানালিসিস করতে পারবে, সবকিছুই কাজ করতে পারবে। ওকে, তো এই মোটামুটি আমাদের হচ্ছে সার্চ কনসোল থেকে জানার বিষয় ছিল। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন নেই? ভিডিও দেখতে হবে ম্যাম, না দেখে এটা আসলে ম্যাম প্রবলেম লিংক আছে। হুম। ম্যাম লিংক থেকে আবার দেখাবেন, আমার মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছিল ক্লাস থেকে। ক্লাস কি ডিসকানেক্ট হয়ে গিয়েছিল? হ্যাঁ লিংক থেকে দেখতে পারিনি আমি। এটা মনে তাহলে আপনি ডিসকানেক্ট হয়েছে না, সবার হ্যাঁ, নেট ছিল, ডিসকানেক্ট হয় না। ডিসকানেক্ট হয়নি। আমি আপনাকে একটু আগে অ্যাড করলাম, আপনি রিমুভ হয়ে গেছিলেন। এই যে আরিফুর রহমান এখন আবার জয়েন করতেছে। আচ্ছা, লিংকের ক্ষেত্রে হচ্ছে ইন্টারনাল লিংক কি আছে, টোটাল ডিটেইল, এক্সটার্নাল লিংক কি আছে, তারপর হচ্ছে টপ লিঙ্কিং সাইট কোনগুলো আছে, টপ লিঙ্কিং টেক্সট কোনগুলো আছে, সমস্ত ডিটেইল আপনাকে এখান থেকে দিয়ে দিবে। এটা আমি আপনাদেরকে হচ্ছে যে স্ক্রিনশটের মাধ্যমে দেখাইছিলাম। ওকে, তো এখন আমি ধরে নিচ্ছি আমি কিছু, এখন এই পার্ট নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? নাহলে আমি একটা অন্য পার্ট দেখাবো, অন্য একটা পার্ট দেখাবো। ভিডিওটা দেখলে মেবি ক্লিয়ার হবে। আচ্ছা বুঝতেছি না ঠিক কিছু। আছে, ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ ঠিক জি আছে, তো মাস্টার।
এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ধরে নিচ্ছি আমি এক্সটার্নাল লিঙ্ক থেকে আমি কিছু লিঙ্ক পেয়েছি যেগুলো আমার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট না, ইররিলেভেন্ট, যেগুলো আমার সার্ভিসের সাথে যাচ্ছে না। আমি হচ্ছে যে একটা লোককে দিয়ে কাজ করেছি, সে উল্টাপাল্টা জায়গায় গিয়ে ব্যাকলিঙ্ক করছে। এখন কি সেগুলো রিমুভ করতে হবে না? তো রিমুভ আমি কিভাবে করব কিওয়ার্ড গুলোকে? রিমুভ করার জন্য আমাকে আগে যেটা করতে হবে, আমাকে চলে যেতে হবে গুগলে। গুগলে আসার পর আমি এখানে লিখবো গুগল ডিসঅ্যাভেল লিঙ্ক, দেন আমি এখানে এন্টার দিব। দেওয়ার পর এই যে support.google.com এটাতে আমরা চলে যাচ্ছি। এই যে ডিসঅ্যাভেল লিঙ্ক টু ইউর সাইট, সার্চ কনসোল হেল্প। এখানে আসার পর আমরা যদি একটু স্ক্রল করি, তারা এখানে সব বলে দিছে যে ডিসঅ্যাভেল আপনি কিভাবে করবেন, মানে ব্লা ব্লা সমস্ত ইনফরমেশন তারা দিয়ে দিছে। এবং কিভাবে করবেন এখানে এক্সাম্পল ওয়াইজ, অর্থাৎ ফাইল এক্সাম্পলটা কিরকম হবে সেটাও আপনাকে এখানে দিয়ে দিছে। ওকে, সো এখানে আমি যদি আগে একটু বুঝায় বলি, সাবমিট করার আগে আমি যদি আপনাকে একটু বুঝায় বলি। সো ফার্স্ট হচ্ছে যে আপনি যে লিঙ্ক গুলাকে ডিসঅ্যাভেল করতে চাচ্ছেন, ঠিক আছে, সেই লিঙ্ক গুলা ধরেন যে catfood.com, ঠিক আছে, এটাতে এই ওয়েবসাইটে আপনার 10টা লিঙ্ক আছে যাদেরকে আপনি চাচ্ছেন রিমুভ করে দিতে আপনার ওয়েবসাইট থেকে, যাদেরকে আপনি চাচ্ছেন রিমুভ করে দিতে। তো 10টা লিঙ্কে আপনি 10 বার করে লিখেও আপনি হচ্ছে তাদেরকে বুঝাইতে পারেন এই 10টা লিঙ্ক আপনারা রিমুভ করে দেন। অথবা আপনি শুধুমাত্র ডোমেইন নেমটাও দিতে পারেন। ডোমেইন নেমটা দিয়েও আপনি বলে দিতে পারেন যে এই ওয়েবসাইটে যত লিঙ্ক আছে তুমি এটাকে ডিসকানেক্ট করে দাও, আমার লাগবে না। তো আমি গুগলকে দুই ভাবেই ট্রিট করতে পারি, ঠিক আছে। এখন আমরা এই ফরম্যাট ওয়াইজ কি করব, আমরা আমাদের ফাইলটাকে তৈরি করব। এই ফরম্যাটটাকে আমি কপি করে নিই। করার পর আমি এখানে নিউ ফোল্ডার থেকে একটা টেক্সট ফাইল নিয়ে নিব। টেক্সট ফাইল নেওয়ার পর আমি এখানে লিখবো ডিসঅ্যাভেল লিংক লিস্ট বা যাই লিখি না কেন, লেখার পর আমি ফাইলটাতে ওপেন করতেছি। দেন আমি এগুলাকে পেস্ট করছি। পেস্ট করার পর আমি এখানে আমি যে ওয়েবসাইটের ইউআরএল গুলোকে রিমুভ করতে চাচ্ছি, ধরে নিচ্ছি একটা ওয়েবসাইটে আমার ইররিলেভেন্ট লিংক আছে 10টা, তাদেরকে আমি রিমুভ করতে চাচ্ছি, টোটাল 10টা রিমুভ করতে চাচ্ছি আমি। সেই ক্ষেত্রে শুধুমাত্র ডোমেইন নেমটা আমি এখানে দিব, শুধুমাত্র ডোমেইন নেমটা এখানে দিব এবং ইনস্টিটিউশনটা দিব, তাহলেই ওই 10টা সে কাউন্ট করে নেবে। আর ধরেন একটা ওয়েবসাইটের মধ্যে 5টা লিংক আছে, 5টার মধ্যে দুইটা ইররিলেভেন্ট আর বাকি 3টা ঠিক আছে। তো ওই 3টা আপনি কি করবেন, এইখানে এইভাবে দিয়ে দিবেন। দুইটা আপনি এভাবে এখানে এইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখানে লিখে দিবেন যে দুইটা টু পেজ টু ডিসঅ্যাভেল, লিখে দিতে হবে। এন্ড যখন ডোমেইন আপনি ডিসঅ্যাভেল করতে চাইবেন তখন এখানে লিখে দিতে হবে ওয়ান ডোমেইন টু ডিসঅ্যাভেল। আপনি যদি অন্য কোনো ডোমেইন কেউ চান তাহলে সেক্ষেত্রে আরেকটা আমি এখানে অ্যাড করি, করার পর এখানে লিখে দেবো আমি 2, ঠিক আছে। সো 2 ডোমেইন টু ডিসঅ্যাভেল, অর্থাৎ দুইটা ডোমেইনকে আমি তাকে বলতেছি ডিসঅ্যাভেল করে দেওয়ার জন্য। অর্থাৎ তোমার সার্চ ইঞ্জিনে যদি এগুলো শো করে তুমি এগুলো কাউন্ট করবে না, তুমি এগুলোকে রিমুভ করে দাও, এগুলো আমার দরকার নাই, এইগুলা বলে আমি তাকে কি করতেছি, এগুলোর জন্য আমি তাকে রিকোয়েস্ট পাঠাবো। তো এটা কি গুগল ডিসঅ্যাভেল। তো এখন এই ফাইলটাকে আমি কি করব, সেভ করব। সেভ করার পর আমি এই যে লিংক এক্সপোর্টে ক্লিক করছি। ওকে, ডিসঅ্যাভেল টুল পেজ, আমরা এটাতে চলে যাই। আসার পর ঠিক আছে, আমি কোন প্রপার্টির আন্ডারে আমি ডিসঅ্যাভেল করতে চাচ্ছি সেই প্রপার্টিটাকে আমার সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি একটু চেঞ্জ করে নিই এটা। আমি চাচ্ছি
এই যে এই প্রপার্টি আন্ডার ডিসেবল করতে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে আরো কিছু অপশন চাচ্ছে যে, তো এখান থেকে আমি আমার ফাইলটা যেটা আমি ডিসেবল করতে চাচ্ছি সেই ফাইলটা আমি আপলোড করে নিচ্ছি। ডেস্কটপে ক্লিক করছি, ক্লিক করার পর আমার ফাইলটা কোনটা আছে, তো ওয়েবসাইট ইনফো, এই যে এটাকে আমি কি করব, আপলোড করব। ঠিক আছে, ফাইল ফরম্যাটটা কিন্তু আপনার টিএক্সটি থাকতে হবে, অন্য কোনো ফোল্ডারে থাকলে বা অন্য কোনো ভার্সনে থাকলে কিন্তু হবে না, আপনার টিএক্সটি তে থাকতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। তো এটা সিলেক্ট করার পর আমি ফাইলটাকে আপলোড করে দিলাম। দেন আমি এখন রিপ্লেসে ক্লিক করব। ঠিক আছে, দেন আমি রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করার দরকার নেই। ওকে, দেন ক্যান্সেল তো করে না, replace current will be replaced newly uploaded list. কোথায় ফাইলটা আছে? ওকে, disable open. ওকে, আমার এটা কিন্তু প্রপার্টি থেকে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো সিলেক্ট হওয়ার পর আমি যদি একটু স্ক্রল করি, তো আর কিছু কিন্তু পাচ্ছি না এখানে। আর এখানে যদি আপনি ক্যান্সেল করে দেন তাহলে এটা কি হয়ে যাবে, টোটালটাই ক্যান্সেল হয়ে যাবে। আর আমরা যদি কিপ রাখি তো এটা কিন্তু কিপ থাকবে, অর্থাৎ এটা রানিং প্রসেস। আর যদি চাই আমি এটাকে ডাউনলোড করতে, এটাকে কিন্তু আমি এখান থেকে ডাউনলোডও করে ফেলতে পারবো। সো আমরা কি পারবো এভাবে কাজটা করতে? ম্যাম এটা কি এইভাবে আপলোড করে রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, এভাবেই রেখে দিতে হবে? এই ফাইলটা আমাদের যে ইয়াগুলা দিছি ওইগুলা ঠিক নাই, যার জন্য এখানে সাবমিট অপশনটা আসতেছে না। This is advice feature should be only used yourself if you incorrect feature sitemap performance result, অর্থাৎ আমাদের disable backlink if believe there। আচ্ছা, এটা আমরা চেঞ্জ করি, চেঞ্জ করে আমরা এটা নিয়ে নিই, আপলোড আপলোড আমরা এখন একটা সিলেক্ট করে দিই। প্রপার্টি আমাদের তো এখনো ইন্ডেক্সই নেয় নাই, সেই জন্য এই প্রবলেমটা হয়েছে। তাহলে এখানে ওয়ার্নিং তে দেখায় যে, দেখেন, দিস ইজ ইন অ্যান অ্যাডভান্স ফিচার এন্ড শুড অনলি বি ইউজড উইথ caution. If used incorrectly, this feature can also potentially harm your site performance on Google search result. So যদি আমার এটা যদি কোনো মানে ভুল হয়, ইনকারেক্ট থাকে, তাহলে কি এটা আমার খুবই হার্মফুল হবে আমার সাইটের জন্য। We recommend you that only disable backlink of belief there are considerable number of spammy, তারপর artificial or low quality link যেগুলো আছে সেগুলোর জন্য pointing to your site, and if you are confident that the link causing issues for you. ওকে, সো আগে হচ্ছে যে আমাদের সেটা কি ইন্ডেক্স দিতে হবে, দেওয়ার পর আমরা যখন ব্যাকলিংক করব, যখন ব্যাকলিংক থাকবে তখন ফাইলটাকে আমি এভাবে আপলোড দিব। ঠিক আছে, আপলোড দেওয়ার পরে হচ্ছে যে এখানে সাবমিট অপশন আসবে, সাবমিট অপশন নেই। সো আমরা যদি রিলোড দিই, এখানে আপলোডের পরে সাবমিট অপশন তো দিচ্ছে না, সাবমিট করব, আপলোড, আমরা একটু মোর ইনফরমেশনে যাই। ওকে, আমরা হচ্ছে প্রপার্টিতে গেলাম, দেন আমরা প্রপার্টিতে ফাইল আপলোড করলাম, বাটন লিস্ট আপলোড, দেন হচ্ছে চুজ ডিসেবল লোকাল ডিরেক্টলি করলাম, ইফ ফাইল এনি এরর ইজ রিকমেন্ডেড।
ক্লিক ক্যান্সেল ডিসেবলস। ওকে, সো আমরা এখানে ক্লিক ক্যান্সেল দিস ইজ ক্যান্সেল। না, তো আসতেছে না। Select properties, this can be weak. Incorporated index recalling. আচ্ছা, few week, তারা কিছু সপ্তাহ সময় নিবে। ঠিক আছে, কিছু সপ্তাহ সময় নেওয়ার পরে হচ্ছে যে তারা এগুলাকে রিমুভ করে নিবে। আপনার জাস্ট আপলোড করে রাখলেই হবে, আর কিছু করতে হবে না। ক্লিয়ার? আপনি জাস্ট হচ্ছে যেখান থেকে আপনি আপলোড করে রেখে দিবেন তাহলেই হবে। আমরা যদি ঠিক সেম ভাবে যদি আমরা আবার যদি যাই ডিসেবল লিংকে, লিংকে আসলাম, আসার পর আমরা চলে যাই ডিসেবল লিংক। দেন আমরা এখান থেকে প্রপার্টিটা চেঞ্জ করে নেই। প্রপার্টি ছিল কোনটা? টিএম 2110, টিএম 2110। এই দেখেন আমার ডিসেবল লিংক কিন্তু শো করতেছে। ফাইলটা আপনি আপলোড করে দিবেন, দেখেন ডেট ভয়েস সবকিছু আপনার এখানে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, ফিউ উইকস টাইম নিবে, ধরেন যে 2 থেকে 3 সপ্তাহ টাইম নেবে। নেওয়ার পর আপনি যে লিংক গুলা দিচ্ছেন তারা সেগুলাকে রিমুভ করে দিবে। তো ক্লায়েন্টের কিন্তু এই কাজটা আপনারা অনেক বেশি পাবেন, ইভেন দো 22 ব্যাচের একটা স্টুডেন্ট অলরেডি কাজটা পাইছে। ঠিক আছে, সো আপনারা কিন্তু চাইলে এটা করতে পারেন যে এটা নিয়ে একটা গিগও দিতে পারেন। আমরা একটু যদি ফাইবারে যাই, fiverr.com, দেন এখানে আসার পর আমরা এখানে যদি লিখি গুগল সার্চ কনসোল, সার্চ কনসোল লেখার পর দেখেন এখানে অনেকগুলো গিগ চলে আসছে, 6000 প্লাস। দেখেন সে কি বলতেছে, কভারেজ ইস্যু সে ফিক্সড করে দিবে $5। ঠিক আছে, গুগল সার্চ কনসোল থেকে যেটা আমি আপনাদেরকে দেখাইলাম, কভারেজ ইস্যুস গুলা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি না? হ্যালো, কেউ কথা বলছি না কেন? জি জি ম্যাম। ম্যাম, এখানে একটা একটা করে সেক্টর নিয়ে কাজ করা যাবে, এর ভিতরে ভাগ তো দেখতেছি হ্যাঁ, অনেকগুলাই তো আছে। প্রত্যেকটা সেক্টর নিয়ে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। এই যে কভারেজের যে প্রবলেম গুলা দেখাবে, ঠিক আছে, সেটা আপনি এই যে রিমুভাল থেকে রিমুভ করে দিবেন এবং robots.txt দিয়ে ব্লক করে দিবেন। দ্যাটস ইট, এইটুকু কাজ আপনি $5 দিয়ে আপনি করে দিবেন। $5 দিয়ে করে দিবেন। তারপর কি ফিক্স সার্চ কনসোল এসিএম রাইটস, এটা দরকার নাই, এটা বাদ দিয়ে আমরা স্কিপ করি। দেন এখানে কি বলছে, আই উইল ফিক্স সার্চ কনসোল এরর সাইট ম্যাপ, তারপর এএমপি ইন্ডেক্সিং, সে সবগুলা কি ফিক্স করে দিবে, সে $5 নিচ্ছে। সেও কিন্তু 40টার মতো কাজ পাইছে, আফরোজা মাত্র আসছে। দেন উনি কি বলছে, আই উইল গুগল সার্চ কনসোল এরর এসিএম রাশ, এটা আমরা বাদ দিব। এসিএম রাশ টুলস এর গুলাতে আমরা যাব না। টুলস এর গুলাতে আমি বলে দিই আপনাদেরকে, টুলস অনেক সময় হচ্ছে ইরিলেভেন্ট লিঙ্ক গুলা দেখায় দেয়। ঠিক আছে, তো তখন ওগুলো আমরা হচ্ছে রিমুভাল থেকে রিমুভ করে দেব, এন্ড ডিসেবল থেকে হচ্ছে যে ইরিলেভেন্ট ব্যাকলিঙ্ক গুলা ক্রিয়েট করেছে সেগুলাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দিব, দ্যাটস ইট, এইটুকু কাজ। ঠিক আছে, তো ওইটা হচ্ছে এসিএম রাশ বা এএসএস এর মাধ্যমে আপনারা ইজিলি কালেক্ট করতে পারবেন। যেটা সার্চ কনসোল দিচ্ছে ওরাও কিন্তু সেটাই দিচ্ছে, ওরা একটু মানে আনকমন ভাবে লিখছে এইটাই। এটা তো নিতে সময় নিচ্ছে, ইন্ডেক্স নিতে তো 3 দিন লাগছে তাই বললেন তো। না, ফিউ ক্লায়েন্টের উইক বলছে। ফিউ উইক, তাহলে ফিউ উইক বলতে তো 1 সপ্তাহ বেশি, আর কি 2 সপ্তাহ এক হতে পারে, সপ্তাহের বেশি, হ্যাঁ 2 থেকে 3 সপ্তাহ টাইম 3 নিতেই পারে সপ্তাহ তারা। হতে পারে। তাহলে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে কিভাবে এটার আপনি ব্যাপারে? জাস্ট হচ্ছে যে আপনি বলে দিবেন যে আমি এটা দিয়ে দিছি, সো তাদের ফিউ উইকস টাইম লাগবে এটাকে রিমুভ করে দিতে। সো আমার পার্ট থেকে যতটুকু করার আমি করে দিয়েছি। ঠিক আছে,
আপনি ক্লায়েন্টকে হান্ট করবেন এভাবে যে এটা আমি অলরেডি রিমুভ করে দিয়েছি, কিন্তু এটা হচ্ছে যে রিমুভ করতে গুগল 2 থেকে 3 সপ্তাহ টাইম নিবে। বুঝতে পেরেছেন? জি ঠিক আছে। সো এরপরে কি বলছে যে দেখেন সে কি করতেছে, আই উইল সেট আপ গুগল অ্যানালিটিক্স এন্ড গুগল সার্চ কনসোল টুল। সে কি করতেছে, শুধুমাত্র দুইটা টুল সে সেট আপ করে দিচ্ছে। সে 251টা কাজ করছে, সে কি $25 করে সেই কাজটা করতেছে না। সে শুধুমাত্র কি দুইটা অ্যাকাউন্ট সেট আপ করে দিবে, আর কিন্তু কিছু করবে না, সে শুধুমাত্র সেট আপ করে দিবে। তারপর দেখেন সেট আপ অ্যানালাইটিক্স সার্চ কনসোল সাইট ম্যাপ, ঠিক আছে, সেও কিন্তু 12টা কাজ করছে। তো আপনারা কিন্তু এই টপিক গুলাকে ছোট ছোট হিসেবে কিন্তু গিগ দিতে পারেন, কাজ করতে পারেন, কাজ কিন্তু হিউজ আছে। সাইট ম্যাপ আপনি পেস্ট করে দিবেন, সার্চ কনসোল অ্যাকাউন্ট করে দিবেন, এন্ড গুগল অ্যানালিটিক্স করে দিবেন, একটা কিন্তু আপনি $20 গিগ খুলতে পারেন। তারপর হচ্ছে সার্চ কনসোলের যে ইরর গুলো আছে, বা হচ্ছে যে প্রবলেম বা যে ইররিলেভেন্ট ব্যাকলিঙ্ক গুলো আছে, সেগুলোকে আপনি রিমুভ করে দিবেন। এটার জন্য আপনি একটা গিগ খুলতে পারেন। সো এরকম আপনি অনেকগুলা গিগ খুলতে পারেন, কেননা এটা হিউজ ডিমান্ড। দেখেন তাদের প্রত্যেকের গিগেই কিন্তু কাজ আছে, এরকম গিগ কিন্তু খুব কম যাদের গিগে কাজ নাই। কিন্তু প্রত্যেকের গিগেই কিন্তু কাজ আছে। সো আপনারা চাইলে কিন্তু এই ফিল্ডেও কাজ করতে পারেন। যে অনেকের কথা থাকে না যে ডিজিটাল মার্কেটিং এর হিউজ বড় সেক্টর, সো ইনকাম করতে হলে সব শিখতে হবে, আসলে না, এটা ভুল। আপনি শুধুমাত্র এই একটা একটা টপিক দিয়ে ইনকাম করতে পারেন, ঠিক আছে, এবং এটা পসিবল করা। আপনাকে সব জানতে হবে না। আপনি যদি চান যে আমি শুধুমাত্র এই দুইটা জিনিস শিখবো, এই দুইটা জিনিস দিয়ে আমি ইনকাম করব, হ্যাঁ, এটাও পসিবল। ম্যাম, হ্যাঁ বলেন। সবগুলো গিগের জন্য কি একটা ইমেজ যদি ইউজ করি সমস্যা হবে, বা একই হ্যাঁ, লেখা সমস্যা হবে। আলাদা আলাদা দিতে হবে? হ্যাঁ, তাহলে সেটা ভালো হয়। উম, আমরা যদি মনে করেন যে কিওয়ার্ড রিসার্চ শিখছি বা এসইও শিখছি, ওটার জন্য একটা গিগ খুলছি, এখন আবার গিগ প্রমোশন খুলছি, ওটা টোটালি আলাদা, বা দুইটা একটা মিলিয়ে দেওয়া যায় না? না, কেননা দুইটা আলাদা ডিফারেন্ট সার্ভিস, দুইটা ডিফারেন্ট টপিক, দুইটা ডিফারেন্ট ইমেজ হবে। না, দুইটা যদি একসাথে করে দিই যে আমি দুটোটা সার্ভিসই দিই। ও, দুইটা একসাথে করতে চাচ্ছেন? দিতে হ্যাঁ পারেন, হ্যাঁ। তবে এটা আমার মনে হয় বেশি একটা ভালো হবে না। ও আপনি আচ্ছা। দিতে পারেন, কিন্তু আমার কাছে এটা এতটা বেশি ভালো লাগে না। মানে মানে আলাদা সার্ভিসের জন্য আলাদা একটা হ্যাঁ, gig। আলাদা সার্ভিসের জন্য আলাদা ভাবে দিলে এটা বেটার হয়। আচ্ছা ম্যাম, এখানে তো সব সাইটে তো আমরা এই সার্চ কনসোলের এরর করতে পারবো, রিমুভ করতে পারবো, হ্যাঁ, তাই না? সব সেটের জন্যই পারবেন, সব সেটের জন্য সেম ওয়ে। কারো কোনো কোয়েশ্চেন আছে আর এই টপিক গুলো নিয়ে, থাকলে আমাকে বলতে পারেন। কারো নেই? এখন শুনিনি, নেট প্রবলেম তো। আমি যদি কোয়েশ্চেন করি তাহলে কি পারবো? ভিডিও দেখে তারপরে কোশ্চিন তৈরি হবে আবার। ভিডিও দেখে তারপর কোয়েশ্চেন তৈরি হবে। এখন আমি যদি ভিডিও না দিই, তাহলে ম্যাম কোশ্চেন তৈরি হবে না। কোয়েশ্চেন আর তৈরি হবে না, না? হ্যালো ম্যাম, আচ্ছা, আপনারা এখন এই অ্যাটেন্ডেন্স টপিক, নিয়েছেন? না নেই, নিব। বাট আপনাদেরকে আমি বলবো এই টপিক গুলা হচ্ছে যে আপনারা তো শিখেছেন, তাই না? এটা কিন্তু ভিডিও দেখেও কমপ্লিট করতে পারবেন, সমস্যা নাই। বা আমার হেল্প নিয়েও কমপ্লিট করতে পারবেন, সমস্যা হবে না। বাট আপনাদের যেটা সবার আগে আপনাদের ফোকাস করা উচিত সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। আপনারা ফাইবার নিয়ে সবাই কাজ করেন এখন, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের হোমওয়ার্কে এখন এত বেশি প্রেশার দিচ্ছি না, প্রথম দিকে যতটা দিতাম। এখন আমি জি ম্যাম, জি। আপনাদেরকে বলছি যে ফাইবার নিয়ে কাজ করেন। আমি গত 5-6টা ক্লাস মানে হোমওয়ার্কই করতে পারিনি। আচ্ছা, আমি সেটা নিয়ে কিন্তু প্রেশার দিচ্ছিও না। সো আপনারা ফাইবারে টাইম দেন, ঠিক আছে? নেক্সট যে দুটো ক্লাস দেখাবো ম্যাম, সে দুটো, আজকে যে কাজটা করলেন, যে প্রথম ক্লাসে যে আমরা গুগল অ্যাড এর যে একটা খুলছিলাম, এটা এই কাজটা কি এইভাবেই করলেন? না, গুগল অ্যাড তো না স্যার। মানে অ্যাড প্রপার্টিটা দিলেন, অ্যাড প্রপার্টিটা কি ম্যাম? প্রপার্টি বলতে গেলে আপনার ওয়েবসাইটটাকে বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? হ্যালো। এখানে প্রপার্টি কি একটা সম্পত্তি না? ওয়েবসাইট কি আপনার সম্পত্তি না?
সো প্রপার্টি বলতে এখানে আপনার ওয়েবসাইটটাকে বোঝাচ্ছে স্যার। ক্লিয়ার? মানে ওয়েবসাইটটা আমার প্রপার্টি, তাই না ম্যাম? হ্যাঁ। কি নাই, আপনারা যদি টিম হিসাবে কাজ করতে চান সবার প্রথমে একটা ফেসবুক গ্রুপ করেন, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন। ঠিক আছে, ফেসবুক পেজ ক্রিয়েট করে, হ্যালো, ফেসবুক পেজ ক্রিয়েট করে সেটা হচ্ছে যে আপনারা তারেক স্যার কি ফেসবুক পেজ অপটিমাইজ করতে পারেন? মোটামুটি। ম্যাম আমাদের শিখাননি তো এই ফেসবুক ইউটিউব কিভাবে করে। শিখাবো। তাহলে আপনি তারেক স্যার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন। ঠিক আছে, যতটুকু পারেন ততটুকুই করেন, বাকি অপটিমাইজেশন তো আপনাদের ক্লাস আসতেছে, আমি বাকিটা আরো দেখায় দিব। মোটামুটি একটা পেজ ক্রিয়েট করে সেটা ডেসক্রিপশন দেন, মোটামুটি একটা লোগো দেন, ব্যানার দেন, দিয়ে এটাকে দাঁড় করান। দেন এটাতে আপনারা কয়েকটা পোস্ট করেন, হয়তোবা 5-6টা 10-12টা আপনারা পোস্ট করেন, এক একটা টপিক নিয়ে এক একটা পোস্ট করেন। ঠিক আছে, দেন এই গ্রুপটা আপনারা যারা আছেন ফ্রেন্ড সার্কেলরা সবাই সবার প্রোফাইলে শেয়ার করবেন, সবাই সবার প্রোফাইলে শেয়ার করবেন, এবং যত গ্রুপ আছে আদার্স, ফাইবারের গ্রুপ আছে, ফ্রিল্যান্সারের গ্রুপ আছে, যত গ্রুপ আছে সবগুলোতেই শেয়ার করবেন। শেয়ার করলে এখানে কন্টাক্ট তো বাটন থাকবেই, কন্টাক্ট অ্যাড্রেস, কন্টাক্ট নাও, এসব তো থাকবেই। তো তখন কারো যদি সার্ভিসটা দরকার হয় আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা ওইসব গ্রুপ থেকে, তখন কিন্তু আপনাদেরকে নক দিবে। নক দিবে কিনা? হ্যাঁ, দিবি। আপনারা 2টা-3টা কাজ এভাবে পাইলেন, দেন আপনারা আরো প্রমোশন এভাবে চালাই গেলেন। 2টা-3টা কাজ থেকে আপনারা তখন ফেসবুকে একটা ক্যাম্পেইন করলেন, আপনারা কিন্তু তখন আরো মানুষ পাচ্ছেন। সেইভাবে কিন্তু আপনারা একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। ম্যাম তাহলে ওয়েবসাইট ছাড়াই আমরা মানে শুরুতে হ্যাঁ, মানে কাজ করতে পারেন, করতে পারবো। করতে পারেন। হ্যাঁ, কাজ ঠিক আছে, ধরার তো অনেক সিস্টেম আছে। অনেক সিস্টেম আছে। সো আপনারা বসে না থেকে আপনারা কাজে মানে লাগান সময়টা। আমি যেটা বলবো সময়টা কাজে লাগান, আমি তো আছি। ঠিক আছে, সো আমি তো আপনাদেরকে ম্যাম হেল্প আপনার করছি। ক্লাস চলতে চলতে যদি একজনও যদি কাজ পায় তাহলেও তো আমাদের সবার জন্যই উপকার, যে কিভাবে কাজ হ্যান্ডেলিং করতে হয়, ক্লায়েন্টের সঙ্গে কিভাবে ডিল করতে হয়, মানে অনেক ব্যাপার থাকে না থিওরি মানে প্র্যাকটিক্যাল হ্যাঁ, দিতে। থাকে। তো কেউই পাচ্ছে না, আমার কথা না হয় বাদ দিলাম, কিন্তু আর সবাই তো মানে যারা ভালো ই এর কি আর জন্যই আমি বলবো। বলছি, ঠিক আছে, এর জন্যই আমি বলছি যে আপনারা লোকাল বিজনেসটা স্টার্ট করেন, সবাই মিলে একত্রিত হয়ে। ম্যাম তাদের- ওই এগুলা ওনারা মনে হয় পারবে, কারণ ওই যে ফেসবুকে উনারা বুস্ট না, এগুলো তো। আপনিও পারবেন, আপনি কেন পারবেন না? উনারা পারবে ফেসবুকে আর আপনি সহজ, কেন পারবেন না? রেজিনা আপা, সবাই পারবে। ফেসবুক খুব সহজ। ফেসবুক তো ওই যে পার্সোনাল পেজ না তো, যেটা ওই যে বিজনেস পেজ ক্রিয়েট তারপরে হ্যাঁ, বুস্ট করা, মানে এগুলা তো পারবো বুস্ট না। করা তো সহজ, আপনি তো নিজে হাতে মাতে করতেছেন না, হ্যাঁ, সবই ফেসবুক করে দোষ। বুস্ট আগে- বুস্ট করা মূল হচ্ছে অডিয়েন্স আচ্ছা, টার্গেটিংটা আগে করতে হবে বুস্ট ভাইয়া। করতে হবে না, আগে এটা বুস্ট এতটা করা সহজ না। ভুলে যান। আগে বুস্ট করা ভুলে যান, আমি যেটা বললাম সেটা করেন, প্রোফাইল শেয়ারিং করেন, অর্গানিক মার্কেটিং করেন। ঠিক আছে, ক্যাম্পেইন ভুলে যান। ম্যাম এটার জন্য কি আলাদা ফেসবুক মানে নিজের নামে খুলবো, নাকি এতদিন যেটা ফেসবুক ইউজ করছি এটাতেই মানে প্রচার করবো? এটার আন্ডারে একটা পেজ খুলবেন, আপনার ফেসবুকের আন্ডারে পেজ খোলা আছে আলাদা। একটা পেজ আপনারা একজনে খুলেন, ঠিক আছে, দেন হচ্ছে সেটাকে সবার প্রোফাইলে প্রমোশন করবেন, এটা করেন। হ্যাঁ, একজনে খুলুক, আমরা ওটা মার্কেটিং মানে ওই করবো। যে শেয়ার করবে আর এবং ব্যাকলিংক করবে নাকি? অ্যাডমিন দিয়ে মানে দিবেন লিংক দিয়ে সবাইকে। আসবে। ঠিক আছে, সবাইকে অ্যাডমিন দিয়ে দিবেন। এরকমটা যেন না হয় যে একজন সিও হয়েছে বাকিরা সবাই জিরো হয়েছে, এটা যেন না হয়। ঠিক আছে, কেউ সিও না কেউ জিরো না, সবাই আপনারা ফ্রেন্ড, সবাই ফ্রেন্ড হয়ে কাজ করবেন। ঠিক আছে, এরকমটা যেন কখনো ঠিকই আছে ম্যামের কথা, যে সেক্রিফাইস মানে মেন্টালিটি থাকতে হবে, যে সবাই শিখলাম আর কি, তাহলে এই মানে ব্যাচে কিভাবে সবাইকে কাজ নিয়ে একটা পেতে হয়, এজেন্সি কিভাবে খোলা যায়, কোনো সবাই 4 জন সব 5 জন বা 10 শিখলাম জন আর নিয়ে কি। না। ক্লাস সাবজেক্ট কি আছে আজকে? হ্যাঁ হ্যাঁ, আজকে ক্লাসের কোনো টপিক আছে? না না, আর টপিক নেই, ম্যাম এটাই ছিল। তাহলে আমি কিছু সামনের লিংক ক্লাস নিয়ে থেকে বেরিয়ে তাহলে গেলাম। সোশ্যাল মিডিয়া শুরু করবেন, তাই না? হ্যাঁ, সামনের সপ্তাহে না, এরপরের সপ্তাহ থেকে। ও, কিন্তু এখন যদি যেগুলো একটু নিচ্ছেন এই যে গুগল মানে এই সংক্রান্ত যে ক্লাসগুলো আচ্ছা, হচ্ছে, ওগুলো এটা আমরা কি ভুলে এসইওর যাই, মধ্যে? যে যে টপিকে এগুলো কি কথা এসইওর বলছি এটা মধ্যে বলে, নাকি? এটা ভুলে যাই, এটা ভুলে যাই। যে টপিকে কথা বলছি ওই টপিক নিয়ে কথা বলি আমরা। আচ্ছা, ঠিক আছে, ওগুলা ভুলে যাই। এখন বলেন আপনারা কি করবেন, করতে চাচ্ছেন কিনা?
ম্যাম আমার ম্যাম আমি তো চাচ্ছি। তাহলে আপনারা সবাই মিলে এখনই আজকের মধ্যে একটা পেজ ক্রিয়েট করেন, একটা নাম চুজ করেন, ঠিক আছে? তারেক স্যার তো লোগো বানাইতে পারে, স্যারে একটা লোগো বানায় দেয়, একটা হচ্ছে আরেকজন একটা ক্যানভা দিয়ে একটা ডিজাইন করে ফেলেন। সো একটা পেজ তৈরি করে আপনারা আমি যেভাবে বললাম সেভাবে কাজ শুরু করে দেন সবাই মিলে, ঠিক আছে? ম্যাম এই পেজটা ক্রিয়েট করতে নাকি মানে কিছু রুলস ফলো করতে হয় যে এরকম কিওয়ার্ড এরকম এই রুলস যে নাকি তারেক follow স্যার করতে- মোটামুটি পারে, ঠিক আছে? সো উনি আচ্ছা আচ্ছা মোটামুটি করে করুক, ঠিক আছে? আচ্ছা সো ভাইয়ের করলে হ্যাঁ হ্যাঁ ভাই পুরো হ্যাঁ তারপর হচ্ছে আমি তো আপনাদের ক্লাস নিবই, ঠিক আছে? এক সপ্তাহ পরে তো আপনাদের ক্লাস নিচ্ছি, আমি সবকিছু দেখাই দিব, সেই ওয়াইজ পরে আপনারা আরো সুন্দর করে অপটিমাইজ করে নিন, ঠিক আছে? ওকে ম্যাম ওকে ম্যাম তো তাহলে আপনারা এইভাবে কাজ করেন, দেন কোনো প্রবলেম পড়লে আমাকে নক দিয়েন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। এই উইকের মধ্যে আপনারা এই কাজটা কমপ্লিট করেন, আপনাদেরকে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, আপনারা টিম ওকে ওয়াইজ ম্যাম কাজ করে একটা প্ল্যানিং করে ফেলেন, ঠিক আছে? মানে আমাদের আমাদের একটা এজেন্সি থাকবে তাই না ম্যাম এই হ্যাঁ, গ্রুপে হ্যাঁ এটাই আপনাদের ভালো একটা হয় এজেন্সি থাকবে। তো এই উইকটা আপনারা এটা নিয়ে কাজ করেন, ঠিক আছে? ওকে ম্যাম ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, গুড বাই এভরিওয়ান।